আচ্ছা, আমরা তাহলে আজকে আমরা ফাউন্ডেশন ক্লাসটা শুরু করি। ফাউন্ডেশনের প্রথম যে আমাদের প্রথমেই আগে বুঝতে হবে যে ফাউন্ডেশন আসলে আমরা কোনটা আসলে চয়েস করব, এটা একটা ইস্যু আছে যে আমরা ফাউন্ডেশনটা কোনটা চয়েস করব, সেটা একটা কিভাবে আমরা করব। তো এটা এসপিটি দেখেই আমাদের একটা ধারণা পাওয়া যায়। এটা যদি আপনি ডিজাইন করতে করতে আপনার অনেক অভিজ্ঞতা হয়, তাহলে আপনি বুঝতে পারবেন আসলে কোন ফাউন্ডেশনটা আপনি চুজ করবেন। আমি কিছু সহজ যেহেতু হাইরাইজ বিল্ডিং যখন হবে তখন আপনাকে দেখতে হবে এসপিটির কন্ডিশন কি। এসপিটির কন্ডিশন দেখে আপনাকে ডিসাইড করতে হবে যে আমার এটা কি আমরা ফুটিং ডিজাইন করব নাকি মানে পাইলিং এ চলে যাব। আমরা পাইলিং এ কখন যাব বা পাইলিং কয়টা হবে সেটা পাইলিং ক্লাসে। এখন আমি যেটা স্প্রেড ফুটিং যদি বলি, মানে একটা সিঙ্গেল কলামের নিচে সিঙ্গেল ফুটিং, সিঙ্গেল ফুটিং, এই ফুটিং এর জগতে সবচেয়ে কস্ট ইফেক্টিভ ইয়ে হচ্ছে এই সিঙ্গেল ফুটিং, সবচেয়ে কম টাকা খরচ, মানে সবচেয়ে কম টাকা খরচ হবে আপনার এই সিঙ্গেল ফুটিং যদি আপনি করতে পারেন। তো এখন সিঙ্গেল ফুটিং অনেক সময় আমরা করতে পারি না, আমাদেরকে কম্বাইন ফুটিং এ চলে যেতে হয়। তো কম্বাইন ফুটিং কিভাবে করবেন, মানে বা কেন, কোথায়, কোন জায়গায় আমি কম্বাইন ফুটিং করব, সেটার একটা ইয়া হচ্ছে সে আপনার এইরকম একটা জায়গা আছে, আপনার এখানে কলাম আছে, আপনার এখানে কলাম আছে, কেমন। তো এই দুইটা কলামের যে একটা নির্দিষ্ট ফুটিং এরিয়া দরকার, আমার একটা ফুটিং এরিয়া দরকার, মানে এই কলামের যে লোডটা আসবে সেই লোডটা ইয়া করার জন্য আমার একটা ফুটিং এর এরিয়া দরকার। সে এইরকম একটা এরিয়া আসছে এবং এই ফুটিং এরও একটা এরিয়া আসছে, যে এরিয়াটা আসলে এর গায়ের উপর উঠে যাচ্ছে, ওর গায়ের উপর উঠে যাচ্ছে। তখনই আমাদের সিদ্ধান্ত যেতে হবে যে আমাদের এই দুটোটা মিলে একটা কম্বাইন করা। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারি বা বলতে পারি, সেটা হচ্ছে যে যদি যে কলামের নিচে যে ফুটিংটা আসার কথা সেই ফুটিং এর এরিয়াটা যদি কাভার না হয় বা আরেকজনের সাথে ওভারল্যাপ হয়ে যায়, তখন আমরা এই দুজনকে মিলে একটা কম্বাইন ফুটিং এর চিন্তা করি। অথবা অনেক সময় কাছাকাছি অবস্থায় কলাম থাকে, সেইগুলোকে আমরা কম্বাইন ফুটিং আমরা দিয়ে দিই। এখন আমাদের এই কম্বাইন ফুটিং এর যে ইয়াটা, দুইটা আমাদের চেক করতে হয়। একটা হচ্ছে যে ওয়ান ওয়ে শেয়ার চেক, আর একটা হচ্ছে টু ওয়ে শেয়ার চেক। এই ইয়াটা আমাদের যে আমি এই শীটটা যেটা করছি সেটা হচ্ছে যে
কংক্রিট রেইনফোর্স কংক্রিট মেকানিক্স অ্যান্ড ডিজাইন, 6th এডিশন বাই জেমস কে হুইট। জেমস কে হুইট এর বইয়ের থেকেই এই অঙ্কটা করা। আপনারা এরা পরেও কিন্তু আরো অনেকগুলো ইয়া পাবেন, আপনারা এটা অন্য ফাউন্ডেশনেও করতে পারেন, বাট এটা জেমসের বইয়ের থেকে নেওয়া। তাহলে আপনি যদি এটা দেখেন যে একটা টু ওয়ে শেয়ার এবং ওয়ান ওয়ে শেয়ারটা কি, টু ওয়ে শেয়ারের ধরনটা কি? টু ওয়ে শেয়ার মিনস হচ্ছে পাঞ্চিং শেয়ার, মানে দুই দিকে বোথ ডিরেকশনের শেয়ার। এই যে এদিকেও শেয়ার, এইদিকেও শেয়ার, এদিকেও শেয়ার, এই শেয়ার। এটা ডিভাইড টু টু ডিস্টেন্সে হয়। এই যে এই কলামের থেকে ডি বাই টু ডিস্টেন্সে, ডি মানে থিকনেস। এইটা হচ্ছে টু ওয়ে শেয়ার। এটা ফেলিং এর ক্যাটাগরি দেখছেন কিভাবে ফেল করে, মানে কলামটা একটা, আমরা যদি পাউরুটির পিসের উপরে যদি বা একটা খাতা, আমরা খাতা সেলাই করি না, খাতা সেলাইয়ের উপর যখন একটা ওই যে খাতা সেলাইয়ের যে সুইটা দিয়ে যখন চাপ দিই তখন ট্যাপার হয়ে যায়, ওই লাইক দ্যাট ওরকম একটা পাঞ্চিং ফেল করে যায়, ওই এরিয়া জুড়ে সে পাঞ্চিং ফেল করে যায়। ঠিক আছে, মানে কলাম ওই ফুটিং এ ছেদ করে যাওয়া, ওই পাঞ্চিং শেয়ার, এটাকে বলতেছি টু ওয়ে শেয়ার বা পাঞ্চিং শেয়ার। আর ওয়ান ওয়ে শেয়ার ঠিক লাইক দ্যাট ডি ডিস্টেন্স দূরে দূরে হয়, এটা এইরকম। এটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল সেকশন ফর ওয়ান ওয়ে শেয়ার, এরকম করে স্লাইড হয়ে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে স্লাইড হয়ে যাওয়া, এই যে স্লাইড হয়ে ক্রিটিক্যাল সেকশনে স্লাইড হয়ে ভেঙে যাওয়া, স্লাইড হয়ে চলে যাওয়া, এটা হচ্ছে ওয়ান ওয়ে শেয়ার বা বিম শেয়ার বলি, ওয়ান ওয়ে শেয়ার বলি। তো এই দুইটা শেয়ার আমাদেরকে ফাউন্ডেশনে চেক করতে হয়। এই দুইটা শেয়ার যদি পাস করে যায় তাহলে ফাউন্ডেশনের আমাদের থিকনেস যেটা দিব সেই থিকনেসটা পাস হবে। মানে আমরা দুইটা ভাবেই চেক করে দেখবো যে আমাদের যে থিকনেসটা, এখানে মেইন মেজর জিনিস হচ্ছে থিকনেসটা, আর এরিয়া যেটা আছে এই এরিয়াটা তো আসলে বেসিক্যালি আমাদের বিয়ারিং ক্যাপাসিটি থেকে বেরোবে, বাট আপনার ডি থিকনেস যেটা বেরোবে সেই থিকনেসটা হচ্ছে যে এই দুইটা শেয়ার চেকে যদি পাস হয়ে যায় তাহলে আমার ইয়ে হবে। তাহলে আমরা যে কোনো একটা কলামের আমরা একটা ইয়া নেই আমাদের, যদিও এটা কিন্তু এখনো ওয়ার্নিং রয়ে গেছে, এগুলো আপনারা ইয়া করবেন। আমি যদি বেইজে যাই, এটা হচ্ছে আমার বেইজ, ওকে, বেইজে গেলাম। বেইজে যাওয়ার পরে আমাদের এখানে একটা কম্বিনেশন আমাদের লাগবে, সেটা হচ্ছে সার্ভিস কন্ডিশন। সার্ভিস কন্ডিশন মানে কি, অল ডেড লোড অ্যান্ড অল লাইভ লোড মিলে একটা সার্ভিস কন্ডিশন উইদাউট স্কেল ফ্যাক্টর, মানে স্কেল ফ্যাক্টর 1 ধরে একটা আমাদের ইয়া করতে হবে। এটা আমাদের করা আছে কিনা আমি জানি না, আই ডোন্ট নো। এটা এই এই যে এই অপশনটাতে যাব, আমরা এই অপশনটাতে গিয়ে আমরা কম্বোতে গিয়ে আমাদের এখানে আমরা করছি কি, কোনো সার্ভিসের জন্য কোনো কম্বিনেশন আসলে আমরা করি নাই। সো এখানে কম্বিনেশন আমাদেরকে বানাইতে হবে আসলে। তাহলে আমরা আবার আনলক করে একটা কম্বিনেশন বানিয়ে নিয়ে আসি, ডিফাইন লোড কম্বিনেশন, অ্যাড নিউ কম্বো, সার্ভিস কন্ডিশন নামে আমরা একটা দিই, সার্ভিস ড্যাট 1, পার্টিশন ওয়াল ড্যাট 1, ফ্লোর ফিনিশ 1, ফল স্ল্যাব 1, লাইভ লোড 1 এন্ড এস লাইভ 1। আমাদের মনে হয় আর কোনো কিছু নাই, এছাড়া আমাদের কোনো লোড আছে? আর নাই। পিলোড তো পিলাইভ তো নাই। তাহলে এইগুলো হচ্ছে আমাদের আসলে সার্ভিস কন্ডিশনের জন্য লাইভ লোড। আমরা এটা সার্ভিস নাম দিলাম, ওকে দিলাম, দেন আমরা এটা রান দিলাম। আমরা এই লোডটাই মূলত ফাউন্ডেশন ডিজাইনের জন্য নিব। এখানে যাওয়ার আগে যে ফাউন্ডেশন টাইপটা নির্ধারণ করতে হবে হুম, যে আমি যে কোনো একটা ইয়েটা শেষ করলাম, মডেল শেষ করলাম, এরপরে তো আমাকে ফাউন্ডেশন টাইপ এটা কোটিং হবে না, সিঙ্গেল কোটিং, কম্বাইন্ড কোটিং আছে বা ম্যাট ফাউন্ডেশন,
এটা তো আগে নিতে হবে। এই যে এখন ঢুকবো এগুলো, আগে ফুটিং গুলো কিভাবে করতে হয় সে শেখেন, মানে দেখেন। তারপরে আমি অলরেডি একটা জিনিস বলে ফেলছি অলরেডি, আপনার প্রশ্নের ভিতরে কিন্তু আমার উত্তর অলরেডি আমি প্রথমে শেষ করছি, যে আপনি যখন ফুটিং এরিয়া যখন আমার একজন আরেকজনকে ওভারল্যাপ করবে, তাহলেই কিন্তু কম্বাইন ফুটিং ইয়াতে চলে যাবেন, দুইটা মিলে কম্বাইন করে ফেলবেন। এরপরেও কম্বাইন করার পরেও যদি আপনি এটা সলভ করতে পারছেন না, তখন এটা ম্যাটে চলে যেতে হবে। মানে আপনার এখানে কলাম আছে, 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 এখানে কলাম আছে। আপনি এই দুইটা মিলে একটা কম্বাইন ফুটিং করলেন, এই দুইটা মিলে একটা কম্বাইন করলেন, এই দুইটা মিলে একটা কম্বাইন করলেন। ওকে, কোনো তো অসুবিধা তো নাই, কারণ আপনি যত এক লেভেল 1 শেষ করে যদি লেভেল 2 তে যাচ্ছেন, লেভেল 2 তেও যদি ফেল করে যান, সে এইটার কম্বাইন্ডের যে এরিয়াটা এর উপরে চলে গেছে, ওই পারবেন? পারবেন না। তখন কি করতে হবে, আপনার পুরোটা নিয়ে একটা ম্যাট করে দিতে হবে। ক্লিয়ার? আপনাকে আগে প্রথমে বললাম যে কস্ট, আপনাকে ফার্স্টে ট্রাই করতে হবে স্প্রেড ফুটিং করা যায় কিনা, সিঙ্গেল ফুটিং করা যায় কিনা। প্রথম কাজ সিঙ্গেল ফুটিং করতে হবে। সিঙ্গেল ফুটিং এর সবচেয়ে কস্ট কম। সিঙ্গেল ফুটিং আপনি কোনোভাবেই করতে পারছেন না, দেন আপনি চলে যাবেন কম্বাইন্ডে। কম্বাইন্ড আপনি আপনি করতে পারছেন না, তখন ম্যাটে চলে যেতে হবে, আর কোনো ওয়ে নাই। এখন ম্যাটও যদি আপনি না পারেন, তখন পাইলে চলে যেতে হবে, ডিপ ফাউন্ডেশনে চলে যেতে হবে। ব্যাপারটা বুঝছেন? তো আমরা এখন দেখি, এই এই কথাগুলো কিন্তু আরো আসবে আপনার সামনে, ফাউন্ডেশন ক্লাসে আরো আরো বলবো এগুলো। এখন আপনার হ্যাঁ, সয়েল টেস্ট রিপোর্টের রিকমেন্ডেশনটা আমি মনে করি যে এটা না, এরা যে রিকমেন্ডেশন দেয় সেই রিকমেন্ডেশনটা মানে ওদের মতো করে একটা দেয়। মানে আপনি এটাও ওই যে ইল কন্ডিশনের মতো, ইল কন্ডিশনে দেখছেন না, ইটাপস আপনাকে বলছে আপনি অর এটা এ কিন্তু বলতেছে না কিন্তু কোনটা, और सपोर्ट कंडीशन चेक करो, और पी डेल्टा ऑप्शन चेक करो, और स्टैंडार्ड सॉल्वर चेक करो, और এটা স্টিফনেস চেক করো, और জয়েন্ট চেক করো, और সব বলে ফেলতেছে কিন্তু সে আসলে কি আপনাকে কোনো সলিউশন সে দিছে? দেয় নেই। রিকমেন্ডেশন গুলো আপনি পড়ে দেখেন রিকমেন্ডেশন কি করে। और আপনি পাইল ফাউন্ডেশন করতে পারেন, মেবি ইউ মানে ইউজড এ পাইল ফাউন্ডেশন, মানে সবকিছু মেবি কথাবার্তা, মানে এজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বাজি আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন। আপনাকে রিকমেন্ডেশনে কিন্তু আমি একটা রিকমেন্ডেশন দেখাই আপনাকে, হ্যাঁ না ক্রস চেকে যে সবগুলো তো দেখতেছি, তো সবগুলো একই কথাবার্তায় থাকে, ওখানে তেমন একটা যে একদম আপনাকে যে গাইড করবে এরকম কোনো কিছু ওখানে থাকে না। যেমন আমি একটা সয়েল টেস্ট আমরা দেখাই, এই প্রজেক্টেরই একটা সয়েল টেস্ট আছে, এটা আপনাদেরকে দিছি কিনা আমি জানি না, এটা প্রথম দিন ক্লাসে মনে দিয়েছিলাম। সয়েল টেস্ট, এই যে সয়েল টেস্ট, এই প্রজেক্টেরই একটা সয়েল টেস্ট আমি দেখি ওনারা কি রিকমেন্ডেশন করছে। হ্যাঁ, রিকমেন্ডেশন লিখছে কি, ইন দ্য লাইট অফ foregoing findings it is recommended that a temporary বেঞ্চমার্কের কথা বলছে, যাই হোক এটা হ্যাঁ, একটা জিনিস বলছে যে শ্যালো ফাউন্ডেশন মে নট বি ফিজিবল সলিউশন, মে নট বি, ঠিক আছে, আপনাকে বলতেছে যে এটা শ্যালো ফাউন্ডেশন, এটার জন্য সলিউশন হবে না, ফিজিবল হবে না। তারপর বলতে যে প্রিকাস্ট আপনারা ইউজ করতে পারেন, মেবি প্রোভাইডেড ইন দ্য এরিয়া, প্রিকাস্ট পাইলে আপনি ইউজ করতে পারেন। Technical supervision of cast in situ RCC pile must be ensured as the capacity of RCC depends on proper siltation, free bore, and proper construction installation. The client may consult the undersigned about the technique of supervision of construction installation of cast in situ RCC piles. মানে ওনার সাথে যে কনসাল্টের সাথে আপনি কথা বলতে পারেন। In case of construction of cast in situ RCC piles close to the shallow foundation adjustment exists structure, if any precaution, এগুলো ওনার মানে বিভিন্ন প্রিকশনের কথা বলতেছে, অ্যাক্সেস সেটেলমেন্টের কথা বলতেছে।
As such, shallow foundation, individual spread footing, continuous footing, wrap foundation may be provided in the area borehole 2, 3, 6, 7, 9. এখানে shallow foundation করা যেতে পারে, আবার এখানে 1, 4, 5, 8, 10 এ মানে এই যে বোরহোল যে করছে, মানে এইখানে সে বলতেছে ইন্ডিভিজুয়াল ফুটিং করা যাবে না, এবং এখানে করা যাবে এরকম, মানে এই সাইডে করা যাবে, এই সাইডে করা যাবে না। মানে এইটা দেখে কি আপনি আসলে কোনো সিদ্ধান্ত আসতে পারবেন? এখানে সব তো মেবি। অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনাকে তো একটা ডিসাইড করতে হবে, ক্লায়েন্টকে তো একটা ইয়ে করতে হবে যে আপনি কি করবেন। কিন্তু আসলে তো ওনার সয়েল টেস্টের মানগুলো তো নিতে হবে, ভ্যালুগুলো তো আমি হয়তো রিকমেন্ডেশনটা নিলাম না। কিন্তু ওনার উপর ওটা দেবে। আমি তো মান এখনো মান তো অবশ্যই নিব, মান নিয়েই পুরো মডেল করছি। হ্যাঁ সেটাই। সাইট ক্লাসিফিকেশনের সময় তার মান নিয়ে নেই, আমি স্প্রিড নিয়ে নেই, হ্যাঁ তার মানতে নিব। কিন্তু আপনি রিকমেন্ডেশন দেখে কি কোন টাইপের, প্রশ্নটা ছিল এরকম যে কোন টাইপের ফাউন্ডেশন আপনারা নিবেন, সেটা কি রিকমেন্ডেশনে যেটা করা আছে সেটাই তো প্রশ্ন ছিল। এখন রিকমেন্ডেশন দেখে কি আপনার কি কোনো কিছু পেলেন কি? না মেবি পেলাম। হ্যাঁ মেবি পেলেন, মানে আর কিছু না পাইলে আপনি মেবি পেলেন, মেবি আছে সব জায়গায়। সুতরাং এইটা দেখে আপনি তেমন একটা ইয়া করতে পারবেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এইগুলো এত তাড়াতাড়ি হয়তো আপনি ধরতেও পারবেন না, কারণ এক একটা সয়েল টেস্টের ধরন এক এক ধরনের, যে এটা নিয়ে আপনাকে কাজ করতে হবে অনেকগুলো, তারপরে আপনি হয়তো সিদ্ধান্তে আসতে পারবেন, মানে কুইক ডিসিশন নিতে পারবেন যে আসলে কি হবে। হ্যাঁ, যেমন কালকে আমাদের একজন আমাকে ফোন করে বলছে যে বোরিং করছে 60 ফিট, সয়েল টেস্ট করে সে কক্সবাজার একটা ইয়েতে 60 ফিট চলে আসে, রিপোর্ট 60 ফিটের। তাহলে দেখেন 60 ফিটে করলে কি হবে? আমরা সাইট ক্লাস বের করতেও তো 30 মিটারের একটা বোর লক লাগবে না? সাইট ক্লাসিফিকেশন আমাদের আমরা করে দেখছিলাম না, যে সাইট এসডিএসসি বের করছিল, সেখানেও তো 100 ফিট লেয়ারের একটা, তাহলে ও 60 ফিট কিভাবে বলবো? এছাড়াও তো আমাদের হার্ড লেয়ার কোথায়? বলো যে ছোট্ট একটা বিল্ডিং করবে, 5-6 তলা বিল্ডিং, ভাই এটা বোরিং তো আসলে দেখেন, সে কোটি টাকার একটা বিল্ডিং করবে, অথচ সে চিন্তা করতেছে একটা বোরিং এর, সে চিন্তা করতেছে। আমি কালকে একজন বোরিং এর সয়েল টেস্টের মানে কনসালটেন্টের সাথে কথা বলতেছিলাম, উনি বলতেছে ভাই টাকাই তো শুনলে ওরা ভয় পায় যায়, ওরা বলে যে না, অথচ কত কিছু আমাদেরকে করতে হয়। তো কিভাবে করে ওরা যে কাজটা করে, আমি মানে এটা সবার করে এরকম বলবো না, কিছু কয়েকটা কোম্পানি বা যারা করে এরা কি করে, একটা বোরিং ভালো করে করে, আরগুলো সব কাট কপি পেস্ট, আরগুলো করেও না, কারণ ওখানে সয়েল টেস্টের সময় কোন ইঞ্জিনিয়ার থাকে না, তাদের উপরে ভরসা করে। আমরা কিন্তু এটা করি না। সয়েল টেস্ট হলে অবশ্যই প্রেজেন্ট একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার দাঁড়ায় থাকতে হবে, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার দাঁড়ায় থাকবে, সে শুধু ইয়া নিবে, নোট করবে। পারলে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলো মিনিমাম তাকে রাখতে হবে, তাকে ফুল ডে এগুলো এসপিটি গুলো নিচ্ছে কিনা, ঠিক মতো বোরিং হচ্ছে কিনা। আর যদি না হয় একটা অন্তত, মানে 5টা বোরিং এর ভিতরে একটা বোরিং অন্তত মিনিমাম 2 থেকে 3টা হার্ড লেয়ার চেক করে দেখা। হ্যাঁ 30 ফিট একটা লেয়ার পেয়ে গেছে, দুম করে খুশি হয়ে গেছে সব ইয়া। তো এই কাজটা যাতে না করে, একটা লেয়ার হবে আর একটা লেয়ার চেক করবে নেক্সট লেয়ার কোথায় আছে। কেন এরকমও হইতে পারে যে এই লেয়ারটা দুপ করে ডাউন হয়ে গেছে। আমাদের এরকম একটা প্রজেক্টে আছে 80 ফিটে গিয়ে প্রথমে ফার্স্ট লেয়ার পাওয়া গেছে 80 ফিটে গিয়ে। এখন 80 ফিটে যখন লেয়ার গেছে, তা আমরা বলছি না 80 ফিটে গিয়ে একটা লেয়ার পাওয়া গেছে। 80 ফিটে যখন লেয়ার পাওয়া গেছে, আমি না এই লেয়ার তুমি কন্টিনিউ করো। তারপরে পাওয়া গেছে মনে হয় 135 ফিটে গিয়ে, 135 ফিটে গিয়ে আরেকটা লেয়ার পাওয়া গেছে। আমি বললাম যে না আরো যাও, আরো তুমি ইয়া করো, যদিও ওইগুলো রোটারি বোরিং, হ্যাঁ রোটারি করে 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 গেছে, যদি ম্যানুয়ালি এটা করা সম্ভব। শেষ পর্যন্ত 170 গিয়ে আমরা এই লেয়ারটা প্রায় 20 ফিট পর্যন্ত আমরা চেক করে দেখছি যে হ্যাঁ এই লেয়ারটা 170 ফিটের যে লেয়ারটা 120 ফিট পর্যন্ত, 20 ফিট পর্যন্ত রান করছে। এই 135 লেয়ারটা কত জানেন? অনলি 10 ফিট। আমি যদি এই লেয়ারটা কনফার্ম ধরে লেয়ার ধরে যদি ডিজাইন করে ফেলতাম, তাহলে কিন্তু আমি এখানে পাইল রেখে দিতাম। কিন্তু আমরা কিন্তু পাইল এখন রাখতেছি এই যাবে, পাইল রাখতেছি এই যাবে।
তাহলে দেখেন এই 80টাকেও আমি ভরসা করি নাই, দেখতেছি সেটা ছোট্ট একটা লেয়ার। এইটাও এই 80তে প্রায় এসপিটি 50+, 50, 60, 70, 80 পর্যন্ত আমার এই 80 ফিট আসছে, কিন্তু আমরা এরপরেও বলছি যে তোমরা আরো নিচে যাও। নিচে যেতে যেতে 170 ফিটে গিয়ে আমরা লেয়ার পাওয়া গেছে, যে লেয়ারটা কন্টিনিউয়াস 20 ফিট। হার্ড লেয়ার কনফার্ম করতে হবে 20 ফিটের লেয়ার কিনা, 20 ফিট 30 ফিটের লেয়ার কিনা। 8-10 ফিট যদি কোনো লেয়ার থাকে, প্রবলেম কি হবে বলেন? প্রবলেম কি হতে পারে? যদি এটা পাইলিং ক্লাসের কথাবার্তা, আমি এগুলো আজকের কথাবার্তা না। 10 ফিট লেয়ারের ইয়ে হলে দেখেন, এই 10 ফিট লেয়ার যদি আমি যদি পাইলটা এখানে ছাড়ি, মিনিমাম হ্যান্ড বেয়ারিং এর জন্য আমি 5 ফিট ঢুকাবো, 5 ফিট করে পাইলটা ছাড়বো, তাহলে আর থাকে কি? আর মাত্র 5 ফিট। এটা যে কোনো সময় ফেল করে যেতে পারে। তাহলে কি এই পাইলটা শূন্যে ভাসবে? এই পাইলটা কি শূন্যে ভাসবে? পাইলটা দেয়া না দেয়া সমান, কারণ তো লোড ট্রান্সফার করতে পারতেছে না সে। এই জন্য কিন্তু বেসিক্যালি আপনাদেরকে মানে পাইলের সয়েল টেস্ট যারা করবে ওই সময় আপনারা নিজেরা যারা থাকবেন সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আমাদের এক একটা পাইলের বোরিং এর ফি সে নিচে প্রায় 22,000 টাকা করে এক বোরিং। তো 5টা যদি করি, তারা ঢাকা থেকে আসছে, 5টা বোরিং করলে তাহলে কত হলো? 1 লাখ টাকা যাবে, 1 লাখ টাকা যাবে। এখন আমরা এখনো পর্যন্ত 3,000 টাকা 4,000 টাকা পার বোরিং আমরা দরাদরি করি না? মনে হচ্ছে সবচেয়ে ওয়েস্ট মানি এই যে সয়েল টেস্ট মানে কাজটা, অথচ এর উপরে আমরা পুরো বিল্ডিং ডিজাইন করে ফেলতেছি। আমরা এমন কোনো ভালো কোম্পানিকে দিচ্ছি না যে কিনা আমাকে ভালো একটা রেজাল্ট এসপিটি বা আমাদেরকে তথ্য দিতে পারে। এটার উপর বেস করে আমরা পুরো বিল্ডিং ডিজাইন করে ফেলতেছি, তাই না? আমরা যখন একটা চেক আপে যাই, তখন ডায়াগনোস যখন করে, তখন একটা ভালো ডায়াগনোস সেন্টার থেকেই করি ব্লাড টেস্ট গুলো, কারণ সেই উপরে ভিত্তি করেই তো ডাক্তার সে ওষুধ লিখবে যে আপনি এটা খান এটা খান। তাহলে কতটা ইম্পর্টেন্ট একটা জিনিসটাকে আমরা নেগলিজিবল ভাবে আমরা দায়সারা ভাবে চালাই দিচ্ছি। না, কতটা ইম্পর্টেন্ট হবে, এটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু দেখেন নেগলিজিবলটা আমরা করি কিনা এটা বল, এগুলো আসছে স্যার পরে। কিন্তু নেগলিজিবল করি কিনা? আমরা কোনোদিন সয়েল টেস্টের গোড়ায় দাঁড়ায় থাকতে দেখছি? না, না, হ্যাঁ, আমরা বলে দিচ্ছি মালিককে, যে কালকে বললাম না আমাকে ওইখানকার মানুষ আমাকে, ওরা যখন চলে গেছে তখন আমার ফোন করে বলতেছে যে 60 ফিট হয়েছে, 60 ফিটে করে তাকে আমি চলে আসতে বলছি। আমি বললাম, তোমার কে বলছো 60 ফিটে করতে? হার্ডলেয়ার কোথায়? বলো যে ওইটা তো ছোট বিল্ডিং, 5 তলা 6 তলা বিল্ডিং হবে, এত তো পাইল তো করবে না, সুতরাং আমরা 60 ফিট বা 65 ফিট 100 ফিটে গিয়ে আমরা এটা কি করব? এই জন্য আমরা বলছি। কিন্তু কোনো কারণে যদি পরবর্তী ম্যানেজমেন্ট ডিসিশন নিল যে এটা বিল্ডিংটা 8 তলা হবে বা 10 তলা হবে, তখন কি সল্টেড আবার পাঠাবেন আপনি? তাহলে একবারেই একটা হার্ডলেয়ার কোথায় এটা কনফার্মেশন করা উচিত ছিল না তাদের? অথবা এই লেয়ারটাই নাই, সে মনে করতে হার্ড লেয়ারই পায় নাই, 100 ফিট 150 ফিটে কোনো হার্ড লেয়ার নাই, তাহলে বিল্ডিংটা আমি পাইল ফাউন্ডেশন করে আমাদের কোন ধরনের পাইল করবো, এটা এন্ড বেয়ারিং ডিজাইন করবো না ফ্রিকশন পাইল ডিজাইন করবো, সেটারও একটা সিদ্ধান্ত নিতে পারবো। অথবা বলবো যে ভাই এটা তারা আসলে 2-3 তলার বেশি করা যাবে না, সেই সিদ্ধান্তটুকু তো নিতে পারতেছি না। তার মানে আমাকে অন্ধকার রেখে আমি কোনো ওই সয়েল টেস্ট না আমার কোনো কাজে আসতেছে না, এটা অত টাকায় টাকায় চলে গেছে। এই জন্য একজন প্রপার একজন গাইডেন্স নিয়ে আপনাকে কাজটা করতে হবে। আমি তাকে বললাম যে তুমি আমার সাথে তো আগে কনসাল্ট করবে যে তুমি মানে কিভাবে সয়েল টেস্টটা করবে, সয়েল টেস্ট বললে তো হবে না। তো যাই হোক, এটা যদিও পাইলের আমি বিষয় আমি আপনাদেরকে একটু বললাম আর কি। তো এসপিটি গুলো দেখেন, এখন আপনি যদি 4-5 তলা বিল্ডিং করেন তাহলে কিন্তু এসপিটি গুলো, যেমন এখানকার এসপিটি দেখেন 4, 3, 3, 4, 4, 4, 5, 6, 37, 50, 50 ব্লো হইলে বা 50 এসপিটি হইলে আমরা সাধারণত এটাকে হার্ড লেয়ারের বলতেছি। যখন 50 ব্লো পার 30 সেন্টিমিটার, এই জায়গায় আমার এটা কত 12 মিটারে গিয়ে এখানে হার্ড লেয়ার শুরু, ঠিক আছে? মানে 50 হইলে আমরা বলতেছি এটাকে হার্ড লেয়ার। তাহলে এটা এত লুজ, মানে আমার এখানে যে আমি ট্রাই করে দেখবো যদি এটা ইয়া হয়, ছোট বিল্ডিং হয়, যদি 10-11 তলা বিল্ডিং, তো এই 4-3 এসপিটিতে তো রাখতে পারবো না।
তো এটা রাখতে পারবো না, আমি যতটা ইজি করে বলতেছি আপনারা এতটা ইজি হয়তো বুঝবেন না, কারণ ঘটনা হচ্ছে যে আপনাদের কয়েকটা বিল্ডিং ডিজাইন করতে হবে। তাইলে আপনি বুঝবেন যে এই স্পিটিটা আসলে এই বিল্ডিংটার যে কলামের লোড আসতে পারে সেটা এখানে হবে কিনা, সেটা কয়েকটা বিল্ডিং না করা অব্দি আপনি হয়তো এটা করতে পারবেন না। যাই হোক, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে স্পেড ফুটিং, আমাদের এটা কিন্তু একদম বেসিক ফুটিং। এই ফুটিংটা আমরা যখন এই ক্যাড এই যে ইট্যাপস এর যখন বেজে গেলাম, বেজে গিয়ে যখন আমরা কম্বোতে গিয়ে আমরা সার্ভিসটা যখন সিলেক্ট করলাম, তখন এই যে অ্যাপ্লাই যখন দিচ্ছি, তখন এই যে দেখেন এখানে একটা FX FY এরকম একটা আসছে, তাই না, FZ। তো যদিও এটা ইউনিট MMA, আপনি ইউনিটটা একটু চেঞ্জ করে নেন, ইউনিটটা US ডিফল্টে রাখেন, তাহলে কিপটা আসবে। কত কিপ আসলো? FZ। আমরা কিন্তু নিব কিন্তু FZ-টা। এটা কত? FZ 485 কিপ। তার মানে এই কলামের নিচে 485 কিপ লোড আছে, এবং এইটা ধরেই আমাদের ডিজাইন করতে হবে। এবং এখানে MX MY দেখেন, MX MY আমার দরকার। ওই যে বললাম রিজিড ফ্রেম, যেহেতু আমি যে রিজিড ফ্রেম করছিলাম মনে আছে, আমাদের সাপোর্ট কন্ডিশনের সময় আমরা ওই যে ওই জায়গায় রিজিড দিছিলাম না, যে রিজিড সেমি রিজিড। রিজিড যদি থাকে তাহলে এখানে মোমেন্ট শো করবে, আর যদি সেমি রিজিড যদি হয় তাহলে এখানে কিন্তু মোমেন্ট শো করবে না, মোমেন্ট গুলো আসবে না। কারণ কি, ফিক্সড হলে সে মোমেন্ট নিতে পারে, রিজিড হলে মোমেন্ট নিতে পারবে, সুতরাং এখানে কিন্তু মোমেন্ট আসছে। তো এইখানে আমার এই কলামটা যখন আমরা এই ফাউন্ডেশনটা ডিজাইন করব, এই ফাউন্ডেশন এই কলামটা যখন আমরা নিচে ফাউন্ডেশন ডিজাইন করি, তাহলে আমরা কি পেলাম? 485.497 এরকম প্রত্যেকটা ইয়াতে আছে। আপনি এটাকে আরেকটা ওয়ে করতে পারেন, সেটা হচ্ছে নাম্বারিং করে রাখতে পারেন, জয়েন্ট লেভেল দিতে পারেন একটা। আসতেছে? আচ্ছা, এই কলামটা যখন আমি ডিজাইন করব, তাহলে সরি, এই ফাউন্ডেশনটা যখন ডিজাইন করব 485.497 আমাদের কিপ আসছে। হ্যাঁ, কিপ। তাহলে আমাদের এখানে দেখেন আপনি, আমরা ড্যাড লোড এবং লাইভ লোডের একটা অপশন আছে। তাহলে যদি আমি এই এক্সেল শিটটা দিয়ে ডিজাইন করি, তাহলে আমাদের ড্যাড লোড এবং লাইভ লোডটা দুটোটাই আনতে হবে। তাহলে আমরা সার্ভিস লোড বাদ দিয়ে দিই, সার্ভিস লোড বাদ দিয়ে আমরা শুধু কি নিব? এই এই ড্যাড লোডটাই আমরা নিব, কেস দিয়ে ড্যাড লোড। যদিও ড্যাড লোড আবার কম্বো নাই, কিন্তু এটা একটা ইস্যু আছে কিন্তু আপনার, ড্যাডের কোনো কম্বো নাই। তাহলে ড্যাডের একটা কম্বো বানাইতে হবে, ডিএল কম্বো নামে একটা বানাইতে হবে। ডিএল কম্বো নামে একটা, সব ড্যাড তো একসাথে করতে হবে, নাহলে তো আপনি ড্যাড পাবেন না। তো যাই হোক, এখানে নাই। আমি ধরলাম যে 230 হচ্ছে যে ড্যাড লোড। আমরা একটা এক্সেল শিট ওপেন করি। আমার তাহলে ড্যাড, এটা যদিও ডিএল কম্বো করে নিলে সবচেয়ে ভালো, ডিএল কম্বো করে নেন, আর লাইভের একটা কম্বো করে নেন, এটা আমার দরকার নেই এক্সেল। তাহলে আপনার না, অসুবিধা নেই, আমরা একটা কম্বো করে নেন। লোড কম্বিনেশনে অ্যাড কম্বো, ডিএল কম্বো নাম দিই, ডিএল কম্বো ড্যাড পার্টিশন ওয়াল ফর ফিনিশ আর অ্যাড নিউ কম্বো এলএল কম্বো লাইভ লাইভ কম্বো। না, পিলার তো আমরা দিই নাই তো এখানে, এখানে নাই মনে হয়। থাকলে দিবেন, অসুবিধা নেই। এটা যদি লাইভে থাকে তাহলে অবশ্যই আনবেন এখানে।
ওই যে আমি যে লেভেলগুলো দিছি কিন্তু লেভেল চলে আসছে, এটা মনে রাখার জন্য 1 2 3 4 5 6 7, হ্যাঁ, নাম্বারিং গুলো চলে আসছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা নিয়ে আপনি কাজ করতেছেন। তাহলে এখন আমি যদি কম্বোতে যাই, তাহলে এখন ডিএল কম্বোটা পাবো। তাহলে ডিএল কম্বো টেবুলেটেড এমএক্স এমওয়াই প্লাই। ওকে, আমরা টেবুলেটেড হিসেবে দেখতে পাচ্ছি যে কোনটার মধ্যে কি। তাহলে আমাদের, আমরা যদি একটু এটাকে একটু ছোট করে রাখি, উইন্ডোটা একটু ছোট করি, এটা একটু বড় করি, আমরা এই জায়গাটাতে একটু বড় করলাম, এই জায়গাটা একটু বড় করলাম। ওকে, এটা ডিসপ্লে অপশন গ্রাফিক্স প্রেফারেন্স 5 দিলে কি হবে? তাহলে 1 নাম্বারটা নিয়ে আমরা কাজ করি, কেমন? এই যে 1 নাম্বার। এখন এটা কিন্তু ডিএল কম্বো, তাহলে 445 আমি লিখলাম। আমার এল কম্বো তো দেখেন 41 ধরলাম, হ্যাঁ 41, লাইব্রেরি হচ্ছে 41। ওকে, আচ্ছা এই কলামের সাইজটা আমাদের আসলে কি ছিল? 12-30। এই কলামটা কি 12-30 ছিল? আমাদের এটা যে 8 নাম্বার এলিভেশন, 8 নাম্বার এলিভেশনে যাই। 8 নাম্বার এলিভেশন, এইটের এই কলামটাই C1 20-45, এই যে সি সেকশন প্রপার্টি 20-45, তাই তো? হ্যাঁ, কর্নারটা 20-45, তাহলে 20-45। তারপর হচ্ছে যে আমাদের এফ প্রাইম সি, এই কলাম ফাউন্ডেশনটা আমরা 4500 PSI করতে পারি, এফ ওয়াইটা দিলাম। এই ইয়াটা আমাদের, হ্যাঁ 4000 দিয়ে করছিলাম। ওকে 4000। আর রডটা আমরা 72.5 গ্রেড। আর সয়েল কভার, আমার এই ফাউন্ডেশনের উপরে কত সয়েল থাকবে, কত উপরে থাকবে, সেটাও আমরা একটা ধরলাম যে 5 ফিট পর্যন্ত মাটি ভরা থাকবে উপরে, ফাউন্ডেশনের উপরে সয়েল কভার করা থাকবে। ফুটিং এর থিকনেস এবং ফুটিং এর লেন্থ ব্রেথ, ঠিক আছে? ও আমাকে বলছে যে ফুটিং এর থিকনেস ওকে আছে, বাট ফুটিং এর ইনক্রিজ ফুটিং সাইজ, ইনক্রিজ করতে বলতেছে আমাকে। আচ্ছা, এর আগে দেখেছি বিয়ারিং ক্যাপাসিটি, এটা তো আমরা জানি না, বিয়ারিং ক্যাপাসিটি আমার জানতে হবে। তাহলে এই জন্য সয়েল টেস্টে আমরা চলে যাব। তাহলে আমরা 5 ফিট নিচে আসলে আমাদের এইটা নিয়ে কাজ করতেছি, আমাদের এই 5 ফিট নিচে আসলে কত বিয়ারিং ক্যাপাসিটি আছে। তাহলে আমাদের একটা চার্ট, বিয়ারিং ক্যাপাসিটি একটা চার্ট তারা দিয়ে দেয়। এটা হচ্ছে যে পাইল ক্যাপাসিটি, দেন এটা হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি চার্ট, অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে বিয়ারিং ক্যাপাসিটি আমাদের, আমরা যদি বোরহোল, এই যে আমরা যাচ্ছে হচ্ছে
1.5 মিটারে, মানে এই ডেপটাতে, তাই তো 5 ফিট। তাহলে এইটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। ওকে, তাহলে এই যে কোনটা আসলে আমরা নিব, সবচেয়ে কমটা। এখন দেখেন সবচেয়ে কমটা দিবেন, বোরহোল 1 এর যে কাছাকাছি যে ইয়াটা, সেটাই নিতে হবে, সবচেয়ে কমটা না। আমাকে দেখতে হবে যে বোরহোল এই কলামটার আশেপাশে কোন বোরহোলটা করা হয়েছে। যেমন এখানে হচ্ছে বোর 4, 8, 1, এই জোনটার মানে ইয়াগুলো করা হয়েছে, তাই না, বোর 4 এর আশেপাশে। তাহলে আমাকে দেখতে হবে যে বোর 4 এর টা, বোরহোল 4, তার মানে 0.80, ওখানে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি কত, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখন 0.8 যদি হয়, তাহলে আমার এখানে কি কেজি পার, এখানে কি কিস পার স্কোয়ার ফিট, কেএসএফ। তাহলে আপনাকে এখানে একটা কি করতে হবে, আপনাকে একটা ইয়া করতে হবে, কি দিতে হবে, কনভার্টার, কেজি পার সিএম স্কোয়ার টু আমাদের কি এটা কেএসএফ। তাহলে একটা কনভার্টার আমরা নিয়ে নিই, কেজি পার 0.80, 0.8 যদি হয় তাহলে 1.6 কিপ পার স্কোয়ার ফিট। তাহলে 1.6, তাহলে আমাকে 1.6 কেএসএফ। ঠিক আছে, আচ্ছা আসেন এখন আমার ফুটিং, তাহলে আমাদের আর কিছু তেমন কিছু নাই। আচ্ছা, ইনক্রিজ ফুটিং সাইজ, তাহলে ইনক্রিজ ফুটিং সাইজ আমরা কি দিছি, কি তো 8 ফিট বাই 8 ফিট। এখন আরেকটা জিনিস দেখতে হবে আপনাকে, ওই জায়গাতে আপনার 8 ফিট বাই 8 ফিটের একটা জায়গা আপনি দিতে পারবেন কিনা, এই জায়গায় 8 ফিট বাই 8 ফিট আপনি এরিয়া নিতে পারবেন কিনা, যদিও পাস হচ্ছে না। আচ্ছা, আমরা যদি 9 ফিট বাই 9 ফিট দিই, হচ্ছে না। ইনক্রিজ ফুটিং থিকনেস 10 ফিট বাই 10 ফিট, তাও হচ্ছে না। তার মানে আপনার রিকোয়ারমেন্ট, আপনি দেখছেন অবস্থা কি, আপনার এরিয়া রিকোয়ার্ড হচ্ছে যে 627। আপনি এখন কি পারবেন এটা সলভ করতে? আপনার এরিয়া রিকোয়ার্ড কত? হ্যাঁ, আপনি দিচ্ছেন কত, 10 ফিট বাই 10 ফিট, মানে 100 স্কোয়ার ফিট, 6 গুণ বাড়াইতে হবে আরো। এখন বুঝতে পারতেছেন আপনি এটা পারবেন কিনা? আমি 20 ইঞ্চি করলাম থিকনেস, তখন এটা কিন্তু থিকনেস ওকে হলো। এখন যদি আমি 40 ফিট বাই 40 ফিট দিই, না মানে ট্রাই করে দেখতাম আর কি, যে এটা আসলে পাস হয় কিনা, তাইলে আপনার হয়তো হবে। 30 ফিট বাই 30 ফিট যদি দেন হবে, 30 ফিট বাই 30, 20 ফিট বাই 20 ফিট দিলে হচ্ছে না। হ্যাঁ করেন, অসুবিধা নেই, কত করবেন, 20 ফিট বাই 50 ফিট নেন, 20-30 দিলাম, 20-30, তাও তো হচ্ছে না, 30-35 দেন, 20-35। আপনি এখন আপনার কাজ কিন্তু বেড়ে গেল। আপনাকে যে কাজটা করতে হবে, ওই ড্রয়িং ওপেন করে ফেলতে হবে, ড্রয়িং ওপেন করে 20-30 আপনি একটা এরিয়া বানায় দেখেন আপনি পারেন কিনা। ক্লিয়ার? আপনি পারবেন না, আপনাকে ইন্ডিভিজুয়াল ফুটিং আপনারা কাভার দিবে না। এখন আপনার উদ্দেশ্য হচ্ছে, এখন তাইলে ভাই তুমি আসো আমার সাথে জোড়া বাঁধো, ওর পাশাপাশি যেটা আছে তারে ডাক দিবেন, বা তুমিও আসো আমিও আসি, আমরা দুজনে মিলে একটা ঘর সংসার করি। কিন্তু আলটিমেটলি এটাও যদি না হয়, আস্তে আস্তে আপনি ম্যাটের দিকে যেতে থাকবেন। এই কলামটা নিয়ে আসলে আমরা কাজ করতেছিলাম। এখন 20 ফিট বাই 30 ফিট যদি আমি একটা এরিয়া নেই, বুঝতে পারতেছেন কি হবে? হ্যাঁ, অসম্ভব একটা বিষয় না। 20 ফিট বাই, না আমি দেন না, অসুবিধা নেই তো। 20 ফিট বাই 20 ফিট মানে আপনি বিশাল বড়, পুরো জায়গাও তো এত নাই, একটার জন্য লাগতেছে।
রিকোয়ারমেন্ট। আমরা তো 800 দিলাম বা 12 দিলাম, এটা একটা হইতে পারে, মানে মেইন কথা হচ্ছে যে আপনাকে বিয়ারিং ক্যাপাসিটি, আমাদের যে ফাউন্ডেশনটা আমি দিব, আমার বিয়ারিং ক্যাপাসিটি, সয়েল কিন্তু আপওয়ার্ড প্রেসার দিবে, আমি কিন্তু এদিকে প্রেসার দিচ্ছি, সয়েল কিন্তু আপওয়ার্ড প্রেসার দিচ্ছে। ব্যাপারটা বুঝছেন না? এখন বিয়ারিং ক্যাপাসিটিতে আপনার কম 1.63 কেএসএ। হ্যাঁ, একটা হইতে পারে, আপনি যদি বিয়ারিং সয়েলের এই কন্ডিশন বিয়ারিং ক্যাপাসিটি যদি বাড়াই ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনার সাইজও আস্তে আস্তে ছোট হইতে থাকবে। মানে বিয়ারিং টোটাল লোড ডিভাইডেড বাই বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল, এটাই হচ্ছে যে কি ফুটিং এরিয়া। এখন হয় আপনাকে লোড কমাইতে হবে অথবা বিয়ারিং ক্যাপাসিটি আপ করতে হবে ফুটিং এরিয়া কমাইতে গেলে। ক্লিয়ার? এখন কি বল। যেমন দেখা যাচ্ছে আমি আমার একটা বেস আসলো 10 by 10 100 স্কয়ার ফিট আসলো, তারপর কিন্তু আমার দেখা যাচ্ছে এটা কর্নারে বেস করার কারণে বা সাইডের করার কারণে আমার ওই পরিমাণে জায়গাটা সেটব্যাক সেরকম নাই। তখন আমি সেই ক্ষেত্রে বললাম যে রেক্ট্যাঙ্গল, যে আমি যদি এরিয়াটা ঠিক রাখি, যেমন আমার 8 মানে 10 আমি 8 12 96 বা 8.5 ফিট বা 7.5 ফিট এরকম করে আমার এদিকে লম্বাই ধরে জায়গা আমি ওটা মিল করলাম। এখন এটা আপনি করতে পারবেন, আমার কথা হচ্ছে আপনি এটা করতে পারবেন, আপনি স্কোয়ার করতে হবে এরকম কোনো নট নেসেসারি, এটা স্কোয়ার করতে হবে নেসেসারি, কিন্তু আপনাকে একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি রেক্টেঙ্গেল করেন, আমার কোনো আপত্তি নেই, জায়গা থাকলে আপনি ওই কলামের জন্য এই কলাম এখানে এর রেক্টেঙ্গেল করলে আপনি এরিয়া ফুটিং এরিয়া নিলেন, ঠিক আছে, কিন্তু দেখতে হবে যে সেটা পাঞ্চিং শেয়ারে পাস করতেছে কিনা অথবা বিম শেয়ারে 1 শেয়ারে পাস করতেছে কিনা। আপনি এই দুইটা পাস করাইতে পারলে, এবং এগুলো আপনাদের কষ্ট নাই কেন, এগুলো সব কিন্তু এখানে কি সূত্র বিল্ড করা, আপনাদের এখানে সূত্র শেখার কোনো ঝামেলা নাই। এখানে যে পাঞ্চিং শেয়ার ক্যালকুলেশন কি আমরা ওই যে করছিলাম না গ্রাজুয়েশন লেভেলে, যে ফাউন্ডেশনের 3 পাতা 4 পাতা করে করে লাস্টে ফাউন্ডেশন এরিয়া আসছে এত বা থিকনেস আসে, এই এত অঙ্ক কিন্তু করছে কিন্তু শুধু থিকনেসের জন্য, শুধু ডিভাইড করার জন্যই আপনার এতগুলো অঙ্ক, এই যে সব অঙ্ক কিন্তু ডিভাইড করার জন্য, সব অঙ্ক কিন্তু ডিভাইড করার জন্য, ডিটাকে রাখার জন্য, কারণ এই ডি দিয়েই তো আমার ক্রিটিক্যাল সেকশন গুলো বেরোবে। ডি বাই 2 দূরে হচ্ছে পাঞ্চিং শেয়ার, ডি দূরে হচ্ছে 1 শেয়ার, এই যে এটা এই যে ক্রিটিক্যাল সেকশন গুলো, ঠিক আছে। আমি 1 শেয়ার এবং 2 শেয়ারের মধ্যে একটা ডিফারেন্স একটা আমি এখানে লিখে রাখছি, যে 1 শেয়ার মিনস লিনিয়ার লাইক এ বিম শেয়ার বলে, এটা অনেকে বিম শেয়ার বলে, 1 শেয়ার বলে। এটা ডি ডিস্টেন্স ফ্রম কলাম ফেস, এটা কলাম ফেস থেকে ডি ডিস্টেন্স দূরে হয়, ডি মানে থিকনেস দূরে হয় এটা, এবং শেয়ার অ্যালং ওয়ান প্লেন, এটা বিমের মতো বিহেভ করে বলে এটা বিম শেয়ারও বলে। আর 2 শেয়ার হচ্ছে কলামের চারিদিকে অ্যারাউন্ড কলাম, যেটা 2 শেয়ার বলে অথবা পাঞ্চিং শেয়ার বলি আমরা। পেরিমিটার এট ডি অল সাইডস, অল পেরিমিটার ডি দিয়ে এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন, এটা পাঞ্চিং ফেলিউর অ্যারাউন্ড কলাম। এইগুলো চেক করার জন্যই মূলত আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তো আপনাদের শুধু ডাটাগুলো দিতে পারলেই হবে ঠিকঠাক ভাবে, আপনারা যদি ঠিকঠাক ভাবে যদি ডাটা দেন তাহলে আমাদের ইয়া হবে না। এখন দেখেন আমি যদি বিয়ারিং ক্যাপাসিটি যদি 8 দিয়ে দিই, তাহলে দেখছেন এটা ফুটিং এরিয়া 8 বাই 8 দিলেও হবে মনে হয়, বা 9 ফিট বাই 9 ফিট দেন, যদি 9 ফিট বাই 8 ফিট দিলেও আমার পাশ হয়ে যাচ্ছে। থিকনেস 20 ইঞ্চি দিলেও হচ্ছে, বা 16 ইঞ্চি দিলেও হবে, বা 18 না 20 ইঞ্চি থাক, তাহলে আমার এরিয়া রিকোয়ার্ড হচ্ছে 67.97, আমার এরিয়া প্রোভাইডেড 72 স্কোয়ার ফিট। কে দেয় না? ট্রায়াঙ্গেল নাকি রেক্টেঙ্গেল নাকি কিরকম বুঝি নেই, অ্যাসপেক্ট ফুটিং এ ট্রায়াঙ্গেল করতে পান, কোথায় দেখছেন আপনি?
কি দেখছেন, এরকম ট্রায়াঙ্গেল টাইপের, এরকম টাইপের, এরকম টাইপের ফুটিং? এটা এরকম, এরকম? আরে পাইল ক্যাপ এগুলা, নিচে পাইল আছে, এটা 3টা পাইলের পাইল ক্যাপ। এটা পাইলিং সেকশনে গেলে আমি বলবো এটা পাইল ক্যাপ, নট ইয়া। না, ওরা তো এখনো প্র্যাকটিক্যালে যায় নাই, এই জন্য অনেক কিছু ইনফরমেশন তাদের কাছে নাই। যারা প্র্যাকটিক্যালে যখন যাবে তখন হয়তো ওরা বুঝতে পারবে এগুলো। তো এইগুলো হচ্ছে পাইল ক্যাপ, পাইলের মাথা তৈরি করি আমরা। তো এখন হয় আপনাকে স্ট্রেট ফুটিং স্কোয়ার দিবেন, জায়গা না থাকলে রেক্টেঙ্গেল দেন, কোনো অসুবিধা নেই। কলাম আপনার এখানে থাকলো, কলাম এখানে থাকলো, আপনার মেইন চিন্তার বিষয় পাঞ্চিং শেয়ার চেক এন্ড ওয়ান ওয়ে বিম শেয়ার চেক। প্রত্যেকটা বেজের জন্য আলাদা প্রত্যেকটা আলাদা 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 আপনাকে স্প্রেড ফুটিং অ্যানালাইসিস করতে হবে। আর কম্বাইন্ড হলে ওই কম্বাইন্ডটা একটাই। হ্যাঁ, কিন্তু আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি গ্রুপ অফ ফাউন্ডেশন করতে পারেন, যদিও গ্রুপ অফ ফাউন্ডেশন আপনার মোমেন্ট তো এক এক সময় একটা, ঠিক আছে না, মোমেন্ট তো আলাদা আলাদা মোমেন্ট জেনারেট হবে। যদিও এখানে মোমেন্ট এই ফর্মুলাতে মোমেন্টের কোনো বিষয় নাই, জ্যামসের এই বইয়ের এই ইয়েতে মোমেন্টের ক্যালকুলেশন শুধু ডেড লোড আর লাইভ লোড। সুতরাং আপনি যদি এই শীটটা ইউজ করেন তাহলে আপনাকে কেউ বলতে পারবে না যে ভুল বলতে পারবে না। আপনি এটা ছোটখাটো বিল্ডিং এ অ্যাপ্লাই করেন, সেমি রিজিড যখন হবে তখন তো মোমেন্ট নাই ওখানে, এখন তো মোমেন্ট আপনি কনসিডারেশন করছেন রিজিড ফ্রেম দিয়ে, তাই না? আপনি ফিক্সড সাপোর্ট দিচ্ছেন, ফিক্সড সাপোর্ট যখন দিচ্ছেন নিচে তখন তো মোমেন্ট চলে আসছে। আপনি যদি ফিক্সড সাপোর্ট না দিয়ে যদি রোলার সাপোর্ট বা অন্য সাপোর্ট দেন তখন তো মোমেন্ট সে নিবে না। সুতরাং আপনি এই এক্সেল শীটটা ইউজ করতে পারেন অনায়াসে। ক্লিয়ার? তাহলে এইভাবেও কিন্তু আমাদের কি করা যেতে পারে, এই ফাউন্ডেশন করা যেতে পারে। তো এখন রডের বিষয়ে কি হলো, আমরা যদি বিয়ারিং ক্যাপাসিটি দিলাম, আমরা যদি কয়টা 20 মিলি রড দিব, সেটা যেমন এইখানে 17টা যদি হয় 20 মিলি 5 ইঞ্চি পরপর, আর যদি 16 মিলি দিতে চাই তাহলে 16 মিলি আপনি দিবেন এখানে। ছয় ইঞ্চি, যত কমাবেন স্পেস বাড়তেছে, অথবা আপনি 12টা দেন তাহলে 7.5 ইঞ্চি পর, আর যদি 18টা দিতে চান তাহলে আরো কমে গেল 5 ইঞ্চি পর পর, 18টা দিলেন, ঠিক আছে? 16 মিলি দেন, রেইনফোর্সমেন্ট ওকে থাকতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে করে আপনাকে ফুটিং থিকনেস দিয়ে দিলাম, তারপর আপনার কাছে এরকম একটা কি আসবে, রেজাল্ট আসবে। এটা আপনি স্ক্রিনশট দিয়ে আপনার যারা ডিটেইলিং করবে তাদেরকে দিয়ে দেন যে ফুটিং এর সাইজ 9 ফিট বাই 8 ফিট, থিকনেস 20 ইঞ্চি, লঙ্গিচুডাল বা 16 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ট্রান্সভার্স বা শর্ট বার 16 মিলি 5.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ফাউন্ডেশন ডেপথ ফ্রম ইজিএল 6.5 ফিট, ঠিক আছে? এই স্ক্রিনশটটাই দিয়ে আপনি ওই ফুটিং এর জন্য ডিজাইন করে আপনি দিয়ে দিতে পারেন। এই স্প্রেড ফুটিং এর মধ্যে আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমাদের স্প্রেড ফুটিং বাড়ানোর বইয়ে যেটা আছে, কিন্তু আমাদের দেশে কি এটা কি পারফেক্টলি করতে পারবেন কিনা আমার জানা নাই। অনেকেই সিমেন্ট এবং বালি একসাথে মিক্সিং করে স্যান্ড পাইল না, মানে ওইটাকে ইমপ্রুভ করে, ম্যাকাডাম বলে আমার গ্রাউন্ড, মানে ওই মাটিটাকে ডেভেলপ করে। তারপরে হচ্ছে যে, কিন্তু ঘটনা হচ্ছে কি, আমরা কি এরপরে কি সয়েল টেস্ট করে দেখছি? তাহলে কিভাবে বিশ্বাস করবেন আপনি এটা আপনার আপ হয়েছে? করেন করেন, হ্যাঁ করেন, কিন্তু এটা কি আপনি দেখছেন যে আপ হয়েছে কিনা? আপনি কি ফার্দার সয়েল টেস্ট করে দেখছেন ওই জায়গায়? আপনি পারেন, কিন্তু আপনার যে সয়েল টেস্টটা যে ইমপ্রুভ হয়ে গেল, আপনি কি প্রমাণ করতে পারবেন? আপনার সয়েল টেস্ট যখন করছিলেন তখন ওইটার সয়েল টেস্ট ক্যাপাসিটি ছিল 1.6 KSF। আপনি কি করলেন, এখানে মাটি দিলেন
কওয়া দিলেন, সিমেন্ট দিলেন, বিশাল একটা 3 ফিটের একটা লেয়ার বানাইলেন। কিন্তু আপনি বানানোর পরে তারপরে কি করলেন? এটা দেওয়ার পরে আপনি ভালো করে দুর্মুচো করলেন, অথবা হ্যামার, ভাইব্রেটিং হ্যামার দিয়ে আপনি এটারে ইয়া করলেন। কিন্তু আপনি কি এটা কি আবার সয়েল টেস্ট করে দেখছেন যে এটা আপ হয়ে এটা 8 হয়ে গেছে? না সেটাও তাহলে আপনি কত ধরবেন? সেটাও আপনার তো এটা তো, আপনি তো এটা তো অলরেডি আপনার কাছে প্রমাণিত। এটা কি প্রমাণিত? তো কিভাবে আপনি এনশিওর করবেন? আপনি সবকিছু করলেন, সয়েল টেস্ট, সয়েল ইমপ্রুভমেন্ট করলেন, সবকিছু করলেন। যদি আপনি এটা আবার সয়েল টেস্ট করেন, দেন আমি বলবো যে ভাই ওটা দিয়ে ডিজাইন করেন। কারণ আপনার হাতে কোনো, আপনারা যদি কেউ চ্যালেঞ্জ করে বসে, আপনি কি আনসার দিবেন? আপনাকে যদি কেউ চ্যালেঞ্জ করে বসে, আপনি কোত্থেকে পেলেন 8 KSF? কোনো ডকুমেন্ট আছে? তো ডকুমেন্ট ছাড়া আপনি এই রিক্সা নিলেন কেন? আপনি করে দিয়েছেন, ওরা বলছে ম্যাকাডেম করে দিলে হয়ে যাবে। আপনি জাস্ট আন্দাজে করে ফেলছেন, কিন্তু এই কাজটা করা যাবে না। আপনি রিকমেন্ডেড স্ট্রাকচার, আপনি বলেন যে ভাই ঠিক আছে তুমি যাই করো, আমার এটার ইমপ্রুভ করে আমাকে আবার একটা সয়েল টেস্ট করে এটার বিয়ারিং ক্যাপাসিটি যে ইমপ্রুভ হয়েছে সেটা আমাকে একটা প্রমাণ এনে দাও। যদি আপনাকে প্রমাণ দেখাইতে পারে তা আপনি ওইটা দিয়ে ডিজাইন করেন। কারণ আলটিমেটলি তো এটার উপরে বেস করে তো আমার সব পুরো ডিজাইন হচ্ছে। তো আপনার কাছে তো কোনো এভিডেন্স নেই। কেউ যদি এভাবে করে তাহলে অসুবিধা কি? করবে না না বা কোন বিষয় না 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 না, এটা হার্ডওয়্যারের বিষয়, এখানে হার্ডওয়্যারের কোনো কথাই তো আসতেছে না। আপনি 4 SPT যেখানে আছে, 4 SPT ওইটা সমান হচ্ছে যে 1.6 KSF। আমি তো ফাউন্ডেশনটা রাখতেছি রে ভাই ইজিএল, এটা ইজিএল, ইফেক্টিভ গ্রাউন্ড লেভেল ইজিএল। ইজিএল থেকে 5 ফিট দূরে আমি এই এই রাখতেছি। আমার হার্ডওয়্যার তো বহু নিচে, হার্ডওয়্যার তো 150 ফিট নিচে হার্ডওয়্যার। আমরা তো স্ট্রেট শুটিং করতেছি মাত্র 5 ফিট দূরে গিয়ে আমি ফুটিংটা বসাই দিচ্ছি। হ্যাঁ, কি করণীয়? আপনি বলেন কি করণীয়? স্যান্ড পাইলিং হচ্ছে সবচেয়ে বোগাস একটা পাইলিং, সবচেয়ে বোগাস একটা পাইলিং, যেটা ইদানিং তো বিশেষ করে ভূমিকম্প জোনে তো এটা করাই উচিত না। কারণ এই যে ল্যাটার লোড যখন আসবে বা আর্থকোয়েক যখন হবে, এই স্যান্ড পাইলের ভূমিকে কি হবে? সে এটা শেয়ার করে এটা পানি হয়ে যাবে, পানি পানি তরল পদার্থ হয়ে যাবে। যখন শেকিং হবে এটা তরল, একটা তরল পদার্থ হয়ে যাবে, তাই না? কিন্তু এরপরও করতেছে লোকজন, করতেছে না তা না। 3 তলা 4 তলা গ্রামের বিল্ডিং পাইল করতে পারছে না, দেখাতে পাইলের হার্ডলি আর 200 ফিটেও নাই। একটা তাহলে বিল্ডিং করবে না লোকজন? এখন কি করবে? ঠিক আছে, স্যান্ড পাইলিং দিয়ে ছোট 3 তলা 4 তলা একটা বিল্ডিং তারা তৈরি করতেছে, কারণ লোড কম কলামের। এভাবে করে করে মানে সয়েলটাকে ডেভেলপ করে করতেছে। সয়েল ডেভেলপমেন্ট প্রশ্ন তো ওগুলোতেই বেশি আছে। হ্যাঁ, এগুলো আমরা ছোট ছোট বিল্ডিং, ছোট বিল্ডিং করে। স্যার 3 তলা একটা বিল্ডিং, আমার 6 ফিট নিয়ে আসছে, আমার এসপিডি ধরেন আমার এসপিডিটা করেছে 12 বা আমার 16 হলে আমি কিন্তু করতে পারি 8 80 হলে 8 80 হলে 10 8 হলে আমি করতে পারি। সেক্ষেত্রে সয়েলটাই ডেভেলপমেন্ট একটা প্রশ্ন আসে, তখন ম্যাকাডাম আমিও করতে, আপনারা না করবো না, কিন্তু ম্যাকাডাম করার পরে আমাকে এই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটিটা আপ হয়েছে কিনা এটা আপনার প্রমাণ করতে হবে। আপনি যে এটা আপ করতে পারছেন তার মানে টোটালটা যদি আপনি সয়েল ডেভেলপমেন্ট করে আবার একটা এসপিটি আপনি নিতে হবে ওই জায়গায়। এসপিটি নিয়ে এই যেটা আপ কত হয়েছে, যে বিয়ারিং ক্যাপাসিটিটা আমাকে বের করে দিবেন, দেন আমি এটার উপরে কাজ করবো। নাহলে আমি আমাকে একটা প্রমাণ থাকতে হবে। আমি যাতে আমার নামে যদি কোনোদিন মামলা টামলা হয়ে যায়, এই বিল্ডিং ক্র্যাক হয়ে গেছে, কে ইঞ্জিনিয়ার ছিল? যে অমুক ইঞ্জিনিয়ার ছিল, দে মামলা টুকুই, প্রথম ইঞ্জিনিয়ারের মামলা। তো মামলাতে যখন জড়াই যাবেন তখন আপনি কি আনসার দিবেন? তখন তো আপনার প্রশ্ন করবে, বাংলাদেশে বড় বড় জানো ইঞ্জিনিয়াররা প্রশ্ন করবে যে আপনি কি দেখে ডিজাইন করছেন। বলবে ভাই আমি তো ওইটা দিয়ে আন্দাজে একটা ক্যাসের দোষ দিচ্ছি। আন্দাজে কেন ধরছেন আপনি? আপনাকে আন্দাজ ধরতে বলছে কে? তখন আপনি কি করবেন? আপনি যখন আইনি জটিলতায় পড়ে যাবেন তখন তো আপনাকে এগুলো প্রশ্ন আসবে। এই যে ঢাকা শহরে নরসিংদীতে যে একটা দুম করে একটা পাওয়ার লাইন অ্যাক্টিভ হয়ে গেল হঠাৎ করে, এটা কিন্তু হঠাৎ করে হয়ে গেছে, কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে পরপর কিন্তু অনেকগুলো ভূমিকম্প হচ্ছে। বিল্ডিং গুলো ঢাকার অবস্থা বা অনেকগুলো বিল্ডিং পড়ে যাচ্ছে না, ক্র্যাক হয়ে গেছে না? এই যে এগুলো পিছনে ইঞ্জিনিয়াররা কাজ করছে না, সেই ইঞ্জিনিয়াররা তাদের ঘুম আছে?
চিন্তা করে দেখেন। গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করে যেটাও বলে, আমার যদি হার্ড লেয়ার হয়ে গেল 60 ফিটে বা 80 ফিট, মানে কতটুকু গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট কয় ফিট বা করা যায়, তো সেক্ষেত্রে বা সেটাও কিভাবে পসিবল? ভাই এই 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 জিনিসগুলো গ্রাউন্ড ইমপ্রুভ করতে যে টাকাটা যাবে, দেখা যাচ্ছে কি আমার ওই কম্বাইন্ড ফুটিং অথবা ম্যাট র্যাপ করে ফেললে অনেক টাকা, অথবা পাইলিয়ে চলে যাওয়াই ভালো। এটা যাই হোক, এটার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ওই জায়গায়। এটা কোন প্রজেক্টের জন্য কাজ করবেন সেটাও একটা, ওই ক্লায়েন্ট কি ধরনের ক্লায়েন্ট সেটাও বুঝতে হবে। অনেক সময় ক্লায়েন্টে চায় যে না আমি করব না, রিস্ক আমার। আপনি হয়তো একটা দিয়ে দিলেন কিন্তু ও এটা মানবে না, তাহলে ভাই তোমার ছাগল তোমার, তুমি কিভাবে কাটবা এটা তোমার বিষয়, তোমার ছেড়ে দিবেন ক্লায়েন্টের উপরে। ব্যাপারটা বুঝছেন? কিন্তু আপনি আপনি আপনার এন্ডে আপনাকে এক্ষেত্রে আপনি এটা কি কি- সাজেস্ট করবেন স্যার? যে আমার দেখা যাচ্ছে যে আমার এখানে ইয়ে নেই, যে 5 ফিটের মধ্যে আমি পাচ্ছি না, আমার স্পেসে হচ্ছে যে মাত্র এই। তো আমি যদি 2 তলা 3 তলা 4 তলা 5 তলা এই টাইপের হয়, এই ক্ষেত্রে করো। এই ক্ষেত্রে যদি আপনি করণীয় চান, প্রথম কথা হচ্ছে যে ওই জায়গায় যদি একদম টলে কোনো ইয়ে না থাকে, যদি গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করে করতে পারেন তাহলে আপনি করতে পারবেন, নতুবা বিল্ডিং না করাই ভালো। ওই জায়গায় মনে করেন বিল্ডিং না করা, কারণ যদি এখানে যদি 1 SPT করে থাকে, মনে করেন যে একদম কোনো কিছুই নেই, টল একটা মাটি, না ওয়ান হতে করবে না স্যার, পাশে কাজ আছে তাহলে অ্যাট লিস্ট অর্ধেক থাকিও তো তাহলে একটা বিষয় দাঁড়ায়। কারণ সরকার হচ্ছে আপনার 16 আছে 8 বা আছে 10, সেক্ষেত্রে একটু ডেভেলপমেন্ট করে টাকা হ্যাঁ, যদি আপনি ডেভেলপ করতে পারেন, বললাম তো, এটা যদি আপনি যদি করতে পারেন তাহলে আপনি করবেন, নাহলে অন্যথায় আপনি এই রিস্কটা না নিয়ে। মানে এমন হচ্ছে সেটা সব জায়গায় যে ভবন করতে হবে বিষয়টা কি এরকম না, আমরা তো মানে অনেকে বলে না, মানে জায়গা থাকলে যে বিল্ডিং করতে হবে তেমন। জায়গা থাকলেই করে ফেলতে যে এরকম অবস্থা। আমি একটা জিনিস আপনাদের বলি, আমি মানে আমার একটা এক্সপিরিয়েন্স কথা, আজ থেকে আরো 20 বছর বা 25 বছর আগের কথা বলতেছি। একতলা একটা বিল্ডিং করবো, অনলি একতলা। সেই একতলা বিল্ডিংটা আমরা মালিককে সাজেস্ট করছিলাম পাইলিং করেন, কারণ এটা একটা পুকুর ছিল, পুকুর আছে, পুকুর ভরাট করছে, ভরাট করে এই বিল্ডিংটা তারা ওই জায়গায় একটা ভবন করবে, এটা একটা অডিটোরিয়াম করবে, অডিটোরিয়াম, স্কুলের একটা অডিটোরিয়াম। তো আমরা ওনাকে সাজেস্ট করছিলাম যে যে এটা অ্যারাউন্ড 2005-এর দিকে, 5-6-এর দিকের কথা বলতেছে। এখন ওনাকে বলছেন যে পাইলিং করেন। এখন উনি কোনোভাবেই পাইলিং এর আমরা কস্ট করে 40 লাখ টাকার একটা বাজেট দিয়েছিলাম, যে 40 লাখ টাকা লাগবে। তো উনি আমাকে প্রশ্ন করছে যে 40 লাখ টাকা তো পুরো বিল্ডিং, এটা আমি ডোনেশন করতেছি, পুরো বিল্ডিং এর খরচ তো 40 লাখ টাকা, আমি পাইলিং এ 40 লাখ টাকা দিলে তো এটা আমি পোষাবো না। আরে দেখেন, পাইলিং করতেই হবে, আপনি না হলে বিপদে পড়বেন। এখন আমরা যখন, এখন উনি কোনোভাবেই রাজি হচ্ছে না, কোনোভাবে, কিন্তু আমাকে করতেই হচ্ছে, বাধ্য করতেছে উনি। যখন বাধ্য করতেছে, আলটিমেটলি এটা মাটি কেটে, এটা যখন ফাউন্ডেশনটা ঢালাই হচ্ছে, প্রথম ফাউন্ডেশনটা ঢালাই হচ্ছে, তখন ভোর 5টার সময়, মানে ফাউন্ডেশনটা ভোর 5টার সময় আমার কাছে ফোন আসে, স্যার ফাউন্ডেশন যেটা ঢালাই করছি এটা ভোরে এটা 10 ফিট দূরে চলে গেছে, মানে হেঁটে চলে গেছে, এটা মানে এটা পিচ্ছিল হয়ে 10 ফিট দূরে চলে গেছে ফাউন্ডেশন। তা আমি বলতে রশিদি টান, কেউ এখন নামাজের সময় ওরা নামাজ কালাম পড়া রশি ধরে তোর ফাউন্ডেশন টান দে, এরপরে নামাজ কালাম পড়া রশি, মোটা মোটা রশি নিয়ে ওই ফাউন্ডেশন টাইম না জায়গায় আনছে। কিন্তু এখন কি জানেন এই বিল্ডিংটার অবস্থা? এই বিল্ডিংটা পুরো জায়গায় ক্র্যাক চলে আসছে, বিভিন্ন জায়গায় ক্র্যাক, বিমে ক্র্যাক, ইয়াতে ক্র্যাক, কলামে ক্র্যাক, বিভিন্ন জায়গায় ক্র্যাক, ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হয়ে গেছে। কিন্তু আমাকে উনি কিন্তু দোষ দিতে পারতেছে না, কেন জানেন? কারণ কি, ওনাকে বারবার তখন পই পই করে বলছিলাম আপনি পাইলিং করেন, পাইলিং করেন, পাইলিং করেন। আমার কথা তখন উনি শোনে নাই, উনি জোর করে, ফলে গিয়ে আমার বিরুদ্ধে কোনো কথাও স্টেটমেন্ট উনি দিতে পারতেছেন। কিন্তু আমার মনে মনে ইয়া হচ্ছে যে তখন মানে যদি না করে দিতাম যে না আমি পারবোই না, তাহলে কিন্তু আজকে এইরকম একটা ঝুঁকিপূর্ণ স্ট্রাকচার আমরা বানাইতাম না। ওনারা তখন বলতে ধর হলে কি হবে, এখন বুঝতেছে। তাহলে বিষয়টা হচ্ছে যে এরকম দেখা যাচ্ছে যে আমার এখানে ফাইল দিলে 1 তলা 2 তলার অনুযায়ী ফাইল আসলে অনেক কষ্ট চলে আসছে। সেক্ষেত্রে হয়তো সিদ্ধান্ত এমন নেওয়া যায় যে এটাকে হাইরাইজ করো 6 তলা 7 তলা বা 8 করলে, তাইলে ওই ফাইল দিলে ওই কষ্টটা তাহলে রাইট, এটা একটা ওয়ে হইতে পারে যে ঠিক আছে
পাইলিংটা করেন, আপনারা হাইরাইজ করেন, হাইরাইজ করে আপনি এটা সলভ করেন, তাহলে কস্টটা একটু মিনিমাইজ হচ্ছে, তাই না? তো স্যার এই ক্ষেত্রে একটা সিমিলার প্রশ্ন ছিল, এই হুম। যে আমার দেখা যাচ্ছে আমি 6.5 ফিট আমি ফাউন্ডেশন ডেপথ পাইলাম আর কি। অনেক সময় আমরা, কারণ সয়েল টেস্ট আসলে ফাউন্ডেশন ডেপথ আসছে কত, 20 ইঞ্চি? 6 ফিট, না না স্যার, এই আমি ফাউন্ডেশন ডেপথ না, ফাউন্ডেশন ডেপথ থিকনেস তো 20 ইঞ্চি তো হয়েছে। না সেটা না স্যার, ওটা তো 14 ফিট একদম নিচেরটা। এর নিচেরটা ও আচ্ছা। তো ফাউন্ডেশন ডেপথ মিন্স হচ্ছে এটা আর কি, মানে আমি এই ফাউন্ডেশনটা এখান থেকে কোথায় আছে, ইজিএল থেকে আমার 6.6 ফিটে আছে। এটা আমার প্রশ্ন ছিল 6 ফিট আভেরেজে আসছে, তো আমরা যেহেতু বড় করে দিই আবার টাকা জায়গায়, কিন্তু আমার কলাম আছে ধরেন স্যার 10টা 12, তো সেক্ষেত্রে আমার কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে যে ওই জায়গায় আমার 10 ফিট পর লেয়ার চেঞ্জ হতে পারে, আমার দেখা যাচ্ছে অন্য একটা কলাম আমি 6.5 ফিট আমি হার্ড লেয়ার পাইনি, সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে আমি তো হার্ড লেয়ার যেহেতু পাইনি, আমি খনন করতে আছি 9-10 ফিটে গিয়ে আমি হচ্ছে যে হার্ড লেয়ারটা পাইছি, অতিরিক্ত 2-3 ফিট কাটা। এখন আমি যেহেতু ডিজাইন অনুযায়ী পাইছি এখানে ফাউন্ডেশন ডেপথ 6.5 ফিট, আমি যদি একটা জায়গায় পাইছি, সেক্ষেত্রে আমি লেয়ারটা অপসারণ করে ওই 10 ফিট 9-10 ফিটের মধ্যে দিলে সেক্ষেত্রে শর্ট কলামের নিয়ে সেখানে লোডে কোনো প্রবলেম হবে কিনা দিলে সেটা একটা বিষয়, নাকি হচ্ছে যে আমি ডিজাইন ডেপথটা পাইছি ওই পর্যন্ত গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করে, অর্থাৎ থার্ড লেয়ার থেকে আমি স্যান্ড দিয়ে আমি আপনি যে লেভেলটা পাইছি ওই লেভেল পর্যন্ত চলে আসলাম, দেন আমি হচ্ছে যে বা উপরে 1 ফিট ম্যাকাডাম করে 1-1.5 ফিট ম্যাকাডাম এইটা বুঝতে পারছি, আপনার প্রশ্নটা আমার ক্লিয়ার। এখন আপনাকে সিদ্ধান্ত, এখানে একটা বিষয় আছে, একটা হচ্ছে উনি যেটা চাচ্ছে সেটা বলতে বুঝা গেল, সেটা হচ্ছে উনি 10 ফিট নিচে কোনো জায়গায় আন্ডুলেশন আছে, সয়েলটা আন্ডুলেশন আছে। আমার এখানে হচ্ছে দেখা যাচ্ছে 6 ফিটে আমার হার্ড লেয়ারটা এইদিকে এসে 10 ফিটে হয়ে গেছে, তাহলে ওনার বক্তব্য হচ্ছে যে কি আমি ওইটাও কেটে কি 10 ফিটে চলে যাব, নাকি আমি এই গর্তটাকে ফিল আপ করে গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করে আমি জায়গায় রাখবো? সবচেয়ে বেটার হচ্ছে যে একদম হার্ড লেয়ার রাখা, কোনো নিজস্ব কিছু মেকানিজম না করা, কারণ এই সয়েলটা তো যুগের পর যুগ সেটেল হইতে হইতে দূরে আসছে। সুতরাং 10 ফিটে রাখাটা শ্রেয় মনে হয় আমার, যে আমার কাছে মনে হচ্ছে। আমার এরকম একটা হালিশহর একটা প্রজেক্টে পাইলিং ছাড়া আমার পুরো বিল্ডিং উঠছে, পাইলিং করিনি আমি ফুল 10 ফিট মাটি কেটে ফেলছি, কারণ লেয়ারটা ছিল 10 ফিটে, আমার একটা লেয়ার ছিল 10 ফিট কেটে 10 ফিটের পুরো সবগুলো উঠে আমি ওখান থেকে তুলছি সব, অত বেসমেন্ট ছিল না। এক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আছে, এটা প্রবলেমটা হচ্ছে যে আপনি টেপস করার সময় আপনি তো ওই কলামটা 5 ফিট বা 6 ফিট রাখছিলেন, মনে আছে? কিন্তু আপনি প্র্যাকটিক্যাল করছেন কত 10 ফিট, সেটা লং কলাম বিহেভিয়ার শুরু হয়ে গেল না? এই লং কলাম হয় যে আপনাকে টেপসে গিয়ে কলাম আবার ফার্দার ডিজাইন করতে হবে, কলামগুলোকে আবার অথবা অথবা আপনাকে নিজস্ব এখানে একটা বিম প্রোভাইড করে ফেলতে হবে, টাই বিম দিয়ে ওই মানে ওখানেও একটা গ্রেড বিম টাইপে দিতে হবে, মানে সে আপনাকে আপনার যে মানে ফাউন্ডেশন বিম দিতে হবে। তখন ফাউন্ডেশন বিম কেন দিতে হচ্ছে এই কারণের জন্য, যেহেতু একটা লং কলাম হয়ে গেছে, একটা 10 ফিটের একটা লং কলাম হয়ে গেছে, এই জন্য এখানে একটা ফাউন্ডেশন বিম লাগবে। ফাউন্ডেশন বিমটা কিরকম, সে আমার এখানে হচ্ছে যে আমার এই একটা কলাম, এই একটা কলাম, আমরা এখানে গ্রেড বিম দিচ্ছি, তাই না? এখানে গ্রেড বিম, কিন্তু কোনো কারণে এটা লেন্থ হয়ে গেছে প্রায় 10-12 ফিট 15 ফিট, এটা মাটির নিচে, কিন্তু আমার এখানে কিন্তু মাটি সব, হ্যাঁ এখানে মাটি, এখানে মাটি, অনেক কোনো কারণে আমার এই কলামটা এই 10-15 ফিট নিচে ডাউন করতে হচ্ছে। তখন আমাকে কি করতে হবে? তখন এখানে ফাউন্ডেশন আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এখানে ফাউন্ডেশন আছে, আমি কি করবো এই ফাউন্ডেশনের সাথে এখানে একটা টাই বিম আমি ইনজেক্ট করে দিব, মানে এই অ্যাজ লাইক এস এরকম একটা বিম বানাইতে হবে এখানে, গ্যাট বিম যেরকম এখানে নিচেও আরেকটা বিম প্রোভাইড করে ফেলতে হবে, তাহলে লং কলামের যে ইফেক্টিভনেসটা এটা সলভ হয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? এটা 5 ফিট পর্যন্ত অ্যালাউবেল, 5 ফিট বা 6 ফিট পর্যন্ত আপনি রাখতে পারেন, কিন্তু যেই এটা লং কলাম হয়ে যাবে তখন তো বাকলিং এর একটা প্রশ্ন আসবে, তখন এখানে বিম আবার প্রোভাইড করতে হবে আপনাকে। ব্যাপারটা বুঝছেন? এবং সাথে সাথে কোথায় কি করতে হবে, ফাউন্ডেশন ইট্যাপসও আপনাকে চেঞ্জ করতে হবে, ইট্যাপসও কিন্তু আপনাকে এই সেভ করতে হবে, কলামের সাইজটা ডেপথটা বাড়াইতে হবে, বাড়াই আবার অ্যানালাইসিস দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে, তাহলে কলামের সাইজটা নালে পারবে। ওকে, হ্যাঁ ইট্যাপসে 5 জানি না এটা কত দিয়েছিলাম আমি ইট্যাপসে যা দিবেন আর কি। মেন কথা হচ্ছে যে এটা প্র্যাকটিক্যালের সাথে যদি মিসম্যাচ না হয় আপনাকে আবার রিডিজাইন করতে হবে। আচ্ছা, আর কোনো
আপনাদের এখানে তেমন একটা অঙ্ক করার কোনো বিষয় নাই, খালি জাস্ট র্যাট মার্ক গুলো ফলো করবেন আর ডাটাগুলো ঠিকঠাক ভাবে দিবেন, দিয়ে আপনাদেরকে এগুলো ইয়ে করবেন। তাহলে এটা তো দেখুন এটার জন্য পাঞ্চিং শেয়ার এবং এটা হ্যাঁ হ্যাঁ, এগুলো সব ক্যালকুলেশন হচ্ছে, এই যে ক্যালকুলেশন ফর পাঞ্চিং শেয়ার চেক, আচ্ছা এই যে ডিটা, আমরা যে ডিটা যে পাচ্ছি, এই ডিটা কিন্তু এখানে এই যে ক্যালকুলেশন ফর ওয়ান ওয়ে শেয়ার চেক, ডিজাইন ফর লং ডিরেকশন, ঠিক আছে? তো এগুলো কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেশন হচ্ছে, কিন্তু আপনি এই যে র্যাট মার্ক যেগুলো আছে, এগুলোর ভিতরে কিন্তু সব ফর্মুলা, আমি কিন্তু হাইড করে রাখছি, আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এগুলোর নিচে কিন্তু ফর্মুলা ইনবিল্ট, ঠিক আছে? কারণ এগুলো যদি আমি ফর্মুলা শিখাতে যাই, এগুলো আপনারা ইউনিভার্সিটি লেভেলে পড়ে আসছেন, সুতরাং এখন এখানে তো ফর্মুলা শেখানোর কোনো সময় আমাদের হাতে নাই, আমরা তো প্রফেশনাল কোর্স করতেছি। হ্যাঁ, পাঞ্চিং শেয়ারের কি লেন্থ, পাঞ্চিং শেয়ারের কি লেন্থ কি আবার? হ্যাঁ, ডিটা তো এটাই আর কি, এই যে 20 ইঞ্চি ডি, হ্যাঁ এটা পাস হচ্ছে বলেই তো আপনাকে এখানে ফুটিং থিকনেস ইয়া হচ্ছে, এই যে ওকে যে বলতেছে সে, এগুলো চেক করেই যদি কোনো কিছু প্রবলেম পায় সে নট ওকে হয়ে যাবে, বা ইনক্রিজ থিকনেস বলবে আপনাকে, ওভাবে ফর্মুলেট করা আছে। যেমন এখানে 22 ইঞ্চি দিলাম, 16 ইঞ্চি দিলাম, দেখেন ইনক্রিজ ফুটিং থিকনেস, এটা কেন হচ্ছে? এই যে এগুলো সব ক্যালকুলেশন নড়ে গেছে, কিন্তু এগুলো ক্যালকুলেশন নড়ে যাওয়াতে এই যে পাঞ্চিং উইথ, পাঞ্চিং লেন্থ, হ্যাঁ এগুলো সব কিন্তু ইয়ে হচ্ছে। তো আপনাকে 18 ইঞ্চি দিলেও কিন্তু এই যে 18 ইঞ্চি দিলে ওকে হচ্ছে, ব্যাপারটা বুঝছেন? এগুলো ওখানের সাথে বিল্ড করা, কানেকশন করা একটার সাথে একটা। আর কোনো প্রশ্ন আছে? একটা কোশ্চেন ছিল, এটা অনেক আগে আগে যখন আমি দিয়েছিলাম, ছিল ওকে, তো তিনতলা মসজিদে যারা পুরি রাখতে সেগুলো হ্যাঁ হ্যাঁ, পুরি এটা সব আছে, কলাম আছে, আর এক পাল্লা এক পাল্লা কাহিনী, এইভাবে কি আমরা পুরি বানাতে পারবো? পিসিটি পুডিং বা মোটর পুডিং বানানো আছে, বুঝিনি অনেক খুশি, কিন্তু পাই না, তারা বইও খুশি অনেক এরকম পুডিং করে না, বুঝিনি। মানে আমাদের পুডিং যেটা আছে, হ্যাঁ হ্যাঁ মানে পুডিং অবজেক্ট পুডিং, হ্যাঁ, মানে টোটাল একটা পুডিং আমরা এই পাশে ডিজাইন করতেছি, এই পাশে ডিজাইন করতেছি, কিন্তু একটা অংশ মানে আপনার কথা হচ্ছে যে আমার এটা হচ্ছে জায়গার কর্নার, হ্যাঁ এখানে একটা কলাম পড়ছে, এখন এদিকে যাওয়ার জায়গা নাই, এরকম টাইপের ফুটিং, মানে এদিকে বড় হয়ে গেছে বা এরকম একটা বড় একটা ফুটিং, কলামটা ইসেন্ট্রিক হয়ে গেছে, তাই না? হ্যাঁ কলামটা ইসেন্ট্রিক হয়ে গেছে, তাই না? এরকম একটা হইতে পারে, সেক্ষেত্রে আমার পাঞ্চিং হয়ে যাবে, আর পাঞ্চিং এর জন্য যে এটা আছে কিনা, অথবা এখানে যদি কলাম করেন, এদিকে জায়গায় নাই, মনে করেন কলাম এখানেই তুলতে হচ্ছে আপনাকে, তখন আপনি কি করবেন? এটা একটা বিশাল ইস্যু, কিন্তু তখন তো পাঞ্চিং কোথায় যাবে? পাঞ্চিং ফেলিউ তো নাই, দুই সাইড তো নাই, আর দুই সাইড যাওয়া আছে, তাহলে 2 ওয়ে ফেল করে যাবে, 1 ওয়ে ফেল করে যাবে। এক্ষেত্রে একটা যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে আপনাকে তখন এই এক্সেলে আর ভরসা করতে পারবেন না, তখন আপনাকে একটু কোথায় চলে যেতে হবে? আর একটু অ্যাডভান্স সফটওয়্যারে চলে যেতে হবে, হয় সেফে চলে যেতে হবে, অথবা এখানে এসডিপে চলে যেতে হবে। এখন আমরা আসি এই সেম জিনিসটাই এসডিপে করব। এটা নাম দিলাম ক্যালকুলেশন নেম 1, এখানে 1 একটা আসবে, এই যে 1, ওকে। এইটা হচ্ছে এসডিপ এর মেইন ফ্রন্ট পেজ। এসডিপ এর একটা সুবিধা কি? সুবিধা হচ্ছে যে আপনি ডাটা দিবেন এক সাইডে, আর আপনার সমস্ত কিছু তথ্য আপনার চোখের সামনেই সে আপনাকে দেখাবে। তো আমাদের ফুটিং এর লেন্থ ছিল হচ্ছে কত? লেন্থ এক্স ডিরেকশন, আপনাকে ডিরেকশন দেখেন, এই যে এটা এক্স ডিরেকশন, এটা হচ্ছে জেড ডিরেকশন, তাহলে এক্স ডিরেকশনে আমার হচ্ছে 12 ফিট বা 8 ফিট বাই 6 ফিট দিলাম, এটা 8 ফিট বাই 6 ফিট রাখলাম। ফুটিং থিকনেস ধরলাম 18 ইঞ্চি, ওকে। সয়েল কভার হচ্ছে 5 ফিট। এখন এখানে ওয়াটার টেবল ডেপথ, এখানেও একটা কিন্তু নতুন এডিশনের একটা, ফুটিং উইথ মানে এটা কি দৈর্ঘ্য প্রস্থ দেখছেন না, ওটা হাইটটা, এই যে ভাই এই যে ফুটিং লেন্থ, এই যে ফুটিং লেন্থ, এটা ফুটিং উইথ, এই ফুটিং উইথ, কিন্তু জেড আসলে সেটা বলবো ওই না না, এক্স ডিরেকশন
জেড ডিরেকশন, এক্স ডিরেকশন, জেড ডিরেকশন। হ্যাঁ, এই যে ডিরেকশনটা দেখেন, ক্লিয়ার। আর এটা হচ্ছে ফুটিং থিকনেস, সয়েল কভার, ওয়াটার টেবল। কেন একটা এডিশনাল একটা পয়েন্ট আসছে কি, ওয়াটার টেবলটা অ্যাড হয়েছে। আর কিছু কিন্তু সবগুলো নন, আমরা জানি। ক্লিয়ার এই জায়গাটা? এখন আসুন কলাম। কলামের ক্ষেত্রে আমাদের এটা কংক্রিট না স্টিল? তাহলে কংক্রিট কলামের লেন্থ, এই যে কলাম এক্স ডিরেকশন, এক্স ডিরেকশন মিনস হচ্ছে কলাম, এই যে এটা এক্স ডিরেকশনের দিকে কলাম, আর কলাম এই দিকে হচ্ছে জেড ডিরেকশনের দিকে কলাম। তাহলে ধরলাম যে আমার এক্স ডিরেকশনে হচ্ছে 45 আর জেড ডিরেকশনে ধরলাম 20। এই যে 20 বাই এদিকে 20, 45 এদিকে 20। ক্লিয়ার? মানে এইরকম টাইপের কলামটা। তাহলে এক্স ডিরেকশনে নাকি ভুল বলতেছি আমরা? এক্স ডিরেকশনে হচ্ছে যে 45, ঠিক আছে, ওকে, 45 এদিকে 20 এদিকে। আচ্ছা, অফসেট, এই যে অফসেটের বিষয়টা আসছে। অফসেট দেখেন, এই যে সেন্টার লাইন, ফুটিং এর সেন্টার লাইন থেকে এইটার সেন্টার, কলামের সেন্টার, এটা কোথায়? যদি আপনি 0 0 থাকে, তার মানে এখানে যদি 0 0 থাকে, তাহলে কলামের সেন্টার আর ফুটিং এর সেন্টার একই জায়গায়। এই জায়গাটা বোঝার চেষ্টা করেন। অফসেট এক্স আর অফসেট জেড, এটা যদি 0 0 হয়, তাহলে কি কলামের সেন্টার আর ফুটিং এর সেন্টার এই জায়গায়, ওর অবস্থান এখানে। আর অফসেট এক্স দিতে পারেন, অফসেট জেড দিতে পারেন, মানে এই সেন্টার থেকে কোথায়, কতটুকু দূরে কলামের সেন্টারের অবস্থান। এখন আপনার প্রবলেম কি সলভ হচ্ছে? হচ্ছে নাকি? এখন আপনি মনে করুন যে আপনার কলামটা ঠিক এই জায়গায়, ফাউন্ডেশনটা এরকম, কলামটা এই জায়গায়। তাহলে এটাতে মাঝখানে কাটেন, এখান থেকে এটার সেন্টার কত, আর এখান থেকে এটার সেন্টার কত, এখানে একটা পয়েন্ট পাবেন না, এই মানটা এখানে ঢুকাইতে হবে। দিলেন, যদিও আমরা ধরলাম যে এটা মিডলে আছে এবং কোনো ইয়া নেই, কি নেই, অফসেট নেই। ওকে, আমাদের এটা কংক্রিট কলাম, আর কোনো কিছু নাই। এখন আসলে লোডে, লোডের ক্ষেত্রে এক্সিয়াল ফোর্স পি, ডেড লোড কত ছিল আমাদের মনে আছে? ডেড লোড কত? ডি, হ্যাঁ 445, 445 কি এম এক্স এবং এম জেড, এম ওয়াই আর কি। তাহলে এম এক্স আর এম ওয়াই আমরা দেখি কত, 0.8 আর 10.6, মাইনাস এটা ওমিট করে দেয় আমরা, 0.8 and 10.6, 0.8 and 10.6, এটা 0 0 দিতে। শেয়ার ফোর্স চাইলে শেয়ার ফোর্স দিতে পারেন যদি আপনার আরো অ্যাকুরেসির দরকার হয়। লাইভ লোড দেন। এখন লাইভ লোড আমাদের কত ছিল? আমরা এটা এটা আচ্ছা ঠিক আছে, 40.441। হ্যাঁ, না আমরা তো লাইভ লোড এটা নিয়ে করি নাই। যাই হোক, এটা আপনারা এখান থেকে দেখে ডিএল কম্বো আর এলএল কম্বো নিয়ে নেবেন আর কি। ঠিক আছে, ডিএল কম্বো হচ্ছে 445, 1.7, 11। ডিএল কম্বো হচ্ছে 1.7 আর 11, আর লাইভ লোড হচ্ছে লাইভ লোড কম্বো হচ্ছে 40.810, 40.810। আর লাইভ, রুফ লাইভটা আমার দরকার নাই, স্নো লাইভ দরকার নাই, উইন্ড, সিসমিক এগুলো আমরা কোনো কিছুই করছি না। ম্যাটেরিয়াল কংক্রিট 4, রিভার 72.5, কংক্রিট ডেন্সিটি ঠিক আছে। তারপর কলামেরটা কত? 4,
এটাগুলো 72.5 দিয়ে দিই, 72.5 KSI, 72.5 KSI। সয়েল, গ্রস অ্যালাউবল সয়েল প্রেশার 3 KSF, ফ্রিকশন কোএফিসিয়েন্ট, সয়েল কভার ডেন্সিটি। মোটামুটি সয়েলগুলো থাকুক, গুলো নিয়ে আমাদের এত ইয়া নেই, আপনারা চাইলে দিতে পারেন। ম্যাটেরিয়াল দিলাম। রেইনফোর্সমেন্ট, সয়েলটা ইম্পর্টেন্ট না স্যার? সয়েলটা এই যে দিলাম, এটা কি এখানে যা আছে না এটা আমরা আমরা পরে দিব, পরে পরে আমি। এই যে বিয়ারিং ক্যাপাসিটি কেএসএফ কত ছিল? 8 না? 8, 1.6, না, এটা প্রথমে ছিল আর কি। 1.6। হ্যাঁ, তাহলে ম্যাক্সিমাম বিয়ারিং দেখেন ক্রস মারে আসছে, ক্রস আসছে দেখছেন? এই যে ওয়ার্নিং গুলো দিচ্ছে কিন্তু, অ্যালাউ বিয়ারিং এক্সিট, মানে অ্যালাউবেল থেকে বিয়ারিং প্রেশার এক্সিট হয়ে গেছে, তার মানে আপনি চাইলেও এটা হবে না। 11.1 দরকার, আর আপনার আছে হচ্ছে 1.6, তার মানে এটা কিন্তু হচ্ছে না। তবে এখানে ওয়ার্নিং চেক লোড ট্রান্সফার, হ্যাঁ এই লোড ট্রান্সফার মেসেজ আসতেছে, কলাম ডিজাইন ইজ ওকে, স্টেবিলিটি চেক ওকে, ঠিক আছে, আরগুলো সব টিক মার্ক আছে। এই যে ওয়ান ওয়ে শেয়ার ডিজাইনে ফেলে আসছে, এইগুলো কিন্তু সাথে সাথে দিয়ে দেয় মেসেজ, আপনি কিন্তু এখানে চেঞ্জ করবেন আর ও অটোমেটিক করে ফেলতেছে কিন্তু। তার মানে এটা যদি আমরা 8 দেই, হচ্ছে না। 11 KSF যদি হয় তাহলে হয়তো সে আপনাকে ইয়া নেবে, 11.5 যদি হয় তাহলে বিয়ারিং প্রেশার ইস ওকে। তারপর হচ্ছে যে মিনিমাম কলাম স্টিল এরিয়া রেশিও, হচ্ছে যাই এটা রেইনফোর্সমেন্ট কারণে আসতেছে। হ্যাঁ, তাহলে বটম রেইনফোর্সমেন্ট, বটম রেইনফোর্সমেন্ট যদি আমার 8 মিলি করে দেই, 8 মিলি ফুটিং। আর কলামের ক্ষেত্রে, কলামের ক্ষেত্রে আসলে আমরা কি দিব? 8 মিলি, ঠিক আছে। তারপর হচ্ছে যে টপে কয়টা, রাইটে কয়টা, কংক্রিটের কভার, হ্যাঁ, টাইবার সাইজ 3 ইঞ্চি। তো আপনি তো কলামের ডিজাইন করছেন, সুতরাং কলামের যে ডিজাইনের যে রডগুলো, এগুলো কিন্তু এখানে আনতে হবে। তারপর হচ্ছে বটম রেইনফোর্স, টপ রেইনফোর্সমেন্ট দিলে আপনি টপ রেইনফোর্স রাখতে পারেন, আর যদি না দেন তাহলে টপ রেইনফোর্স অফ করে দেন। এখানে আসলে মেইনলি হচ্ছে যে যখন আমরা ইয়া করি, মানে এই স্পেড ফন্টিং করি বা শ্যালো ফাউন্ডেশন করি, তখন আমরা টপ রেইনফোর্সমেন্ট দেই না, ঠিক আছে। কিন্তু এটা একটা ইয়ার রেইনফোর্সমেন্ট দিলে ভালো, সিঙ্কেজ ইয়া হিসাবে দিতে পারলে ভালো, কিন্তু আর আর সব জায়গায় ডাবল দিতে হবে। শুধু আমরা এইটাতেই প্র্যাকটিস করি না, মানে ইয়ার ক্ষেত্রে, সিঙ্গেল ফুটিং এর ক্ষেত্রে। সিঙ্গেল ফুটিং এর ক্ষেত্রে আমরা কি করি, এখান থেকে কলামের রড আসে, আমরা এখানে এক জালি রডটা দিয়ে দিই, তারপরে আমরা এখানে বসাই দিই একটা, টপে কোনো রড আমরা দিই না, তাই না? কিন্তু কম্বাইন ফুটিং, এরপরে যত ফুটিং হবে সব ফুটিং এ কিন্তু হচ্ছে কি টপ বটম দোনোটা লাগবে। কিন্তু আমাদের এখানে সফটওয়্যারে কিন্তু মানে টপের রড আসে, এখানেও আসবে, সেইফে যদি দেখেন তাও কিন্তু আসবে। তাহলে আপনি যদি টপ রেইনফোর্সমেন্ট দেন, তাহলে টপ রেইনফোর্সমেন্ট আপনি আপনি দিতে পারেন, যে 4 সুতা বা 5 সুতা করে একটা একটা দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। না দিলেও কিন্তু এটা ইয়া হচ্ছে না। আচ্ছা, ওয়ান ওয়ে শেয়ার কিন্তু ফেল করতেছে, এরপরে তাহলে ওয়ান ওয়ে শেয়ার যেহেতু ফেল করতেছে, তাহলে আপনাকে আপনাকে এইখানে বাড়াইতে হবে, ওই যে ফুটিং এর সাইজ, ফুটিং এর সাইজ পাঞ্চিং শেয়ারে ফেল করতেছে, এখন পাঞ্চিং শেয়ারে ফেল করতেছে, ঠিক আছে, দেখছেন এই যে পাঞ্চিং শেয়ারে ফেল আসতেছে। মানে বিশাল বড়, ওই যে 20-30 ফিটের যেটা আমরা দেখছিলাম প্রথমে, শুধু স্যার এটা রড বাড়ানোর কারণে তো আছে, টপ রডটা তো টপ বার দেওয়ার কারণে। এই যে আস্তে আস্তে এখন কি হচ্ছে, হ্যাঁ তার মানে আমার ওই সয়েলের বিয়ারিং কথা বেশি হইতে হবে, তখন হ্যাঁ। আমি দিয়ে দেবো। না, থিকনেস বাড়াচ্ছি আমরা, থিকনেস। ল্যান্ড এবং ইয়ে করে
ঠিক আছে? না প্রথমত স্যার এইভাবে পাস হয়ে গেল না, আপনি এটা টপ লেয়ার দেওয়ার কারণে তো স্যার যাচ্ছে। না না না, টপ লেয়ার অফ করে দেন আপনি। এই যে টপ লেয়ার অফ করলেও ইয়ে হবে না, এটা না, এটা থিকনেসের কারণে। এই থিকনেস এটা আমরা যখন আপ করতেছি না, 20 ইঞ্চি ছিল, আপ করলে কিন্তু এই যে পাঞ্চিং শেয়ার ডিজাইন এগুলো ফেল হয় কেন? আপনার থিকনেস বাড়াচ্ছে না বিদায় এই জন্য ইয়ে হয়ে যাচ্ছে। থিকনেস যত বাড়াবেন তখন পাশ হয়ে যাবে আস্তে আস্তে, ফুটিং এর থিকনেস যখন বাড়াবেন। কারণ ওই যে D/2 আর D এর যে ক্রিটিক্যাল সেকশন, এটা যত বাড়াবেন তত এটা কলাম থেকে দূরে সরে যাবে। ব্যাপারটা বুঝছেন? যত আপনি ডি এর থিকনেস কমাবেন তত কাছাকাছি দিকে আসবে, তখন এই ক্রিটিক্যাল সেকশন গুলো ইয়া হয়। ঠিক আছে? তাহলে দেখেন এইভাবে করেও কিন্তু আপনাকে এখন এটা আমাদেরকে সে টোটাল ক্যালকুলেশন করে দিচ্ছে, ডিটেইল ইয়া করে দিচ্ছে অঙ্ক, এবং গ্রাফ আকারেও আপনাকে সবকিছুই দেখাচ্ছে। এই যে দেখেন আমরা অফসেট দিয়ে নিয়ে বিদায় সে এই জিনিসগুলো একদম ড্রয়িং করে, দিলে মানে থিকনেস অনেক বেড়ে যেত। ঠিক আছে? এই যে পাঞ্চিং শেয়ার, ওয়ান ওয়ে শেয়ার, সয়েল বেয়ারিং, ঠিক আছে? এগুলো সব আপনি একদম ফাইনালি প্রিন্ট প্রিভিউ করে কনডেন্সও যেতে পারেন, অথবা ডিটেইলিংও আপনি দেখতে পারেন। আর এইগুলো স্যার ড্রয়িং গুলো কিভাবে নিব, গ্রাফ গুলো সেটা কি গ্রাফ গুলো প্রিন্ট করা যাবে না, যে ড্রয়িং গুলো না, এগুলো যদি আপনার দরকার হয় নিবেন আর কি, দরকার না হলে তো আপনার দরকার নেই। আপনার যখন দরকার হবে তখন আপনি সেভ করে রাখতে পারেন। এরকম একটা, কোথায় আসলো এটা, এই 9 পেজের একটা ডিটেইল রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। কেমন? একটাই এসো। এই যে সব ড্রয়িং এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে? ডিটেল পেজে আপনার কয় তারিখ কে কে ইঞ্জিনিয়ার ছিল দায়িত্বে, এবং টোটাল আপনার সবকিছু এখানে ক্যালকুলেশন করে সে লোড কত আছে দিয়েছিলেন আপনি। সো এইভাবে করে আপনাকে স্প্রেড ফুটিং আপনি ইয়া পাবেন। আপনারা একটা দেখতে পারেন, সেটা হচ্ছে যে আপনি জেনারেল প্রজেক্টের নাম, ইঞ্জিনিয়ারের নাম, ডেসক্রিপশন, নোট দিয়ে দিতে পারেন সব। না, এই যে লোড ট্রান্সফার হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ রেশিও ফুটিং, ওই যে রডের বিষয়টা যখন আপনি নাড়াচাড়া করবেন তখন এগুলো সলভ হয়ে যাবে, বাকিগুলো সলভ হয়ে যাবে। কারণ এখানে ওই যে আপনি কলামের রড এবং ফুটিং এর রড এগুলো যখন সবগুলো ঠিকঠাক ভাবে দিবেন, এইটাও ক্রসটাও মিনিমাইজ হয়ে যাবে। আপনি এই কষ্ট দুইটা ট্যাব আসছিল, এখন একটা ট্যাব। হ্যাঁ, কি ট্যাব? দুইটা ওই যে একটা গ্লান্স এগুলো কনডেন্স ডিটেইল গ্রাফ। হ্যাঁ, আরেকটাই আসছিল। আর কোথায় আসলো? এই যে এখানে ডিটেইলে আরেকটা ছিল। এই যে গ্রাফে গেলে এগুলো সব আসবে আর কি। এই যে গ্রাফে কি কি গ্রাফ চান আপনি, মানে গ্রাফের ভিতরে কোন কোন গ্রাফটা দরকার আপনার, আর প্রিন্ট প্রিভিউ নিয়ে আপনি এটাকে ইয়া করে আবার ইউনিট কনভার্সন করতে পারেন। হ্যাঁ, এগুলো সবকিছু করতে পারেন। তবে লোড কম্বিনেশনটা হচ্ছে তারা নিজস্ব একটা লোড কম্বিনেশন দিয়ে করছে, সুতরাং তারা যেটা করছে এটাই আমরা রাখি। বা ASC 705 দিয়েও আপনি ইয়া করতে পারেন লোড কম্বিনেশনটা। এই লোড কম্বিনেশনটা হ্যাঁ, না 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 না, ওই যে 31টা এটার মডেল অ্যানালাইসিস করার জন্য আমরা এখন ফাউন্ডেশন নিচ্ছি কি, সার্ভিস লোড যেগুলো নিচ্ছি, ড্যাট লোড এবং লাইভ লোড নিয়ে কম্বাইন করে ফাউন্ডেশন ডিজাইন হচ্ছে। ওগুলো আর কম্বিনেশন দরকার নাই আমাদের। ঠিক আছে? এগুলো আমাদের ক্লিয়ার। কিন্তু আপনাদের স্প্রেড ফুটিংটা আমার মনে হয় আমরা অনেকটা ক্লিয়ার করতে পারছি। কোনো কনফিউশন থাকলে বলেন। আমার মনে হয় কনফিউশন থাকলে এখনই দূর হয়ে দরকার। স্প্রেড ফুটিং হচ্ছে যে একদম ফাউন্ডেশনের একটা সবচেয়ে ইজিয়েস্ট একটা ফাউন্ডেশন, মানে এর চেয়ে আর সহজ কোনো কিছুই নেই। আমরা ফাউন্ডেশন একদম যদি সামারি বলি, সেটা হচ্ছে যে ফাউন্ডেশনের এরিয়াটা কিসের উপরে ডিপেন্ডেন্ট, লোড ভার্সেস বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। লোড যদি বেড়ে যায়, ইয়া যদি ঠিক থাকে, তাহলে ফাউন্ডেশন এরিয়া বেড়ে যাবে। অথবা লোড আছে,
বেয়ারিং ক্যাপাসিটি কম, তাও কিন্তু এরিয়া বেড়ে যাবে। দুইটা কিন্তু আপনি লোড ডিভাইডেড বাই বেয়ারিং ক্যাপাসিটি ইকুয়াল টু ফুটিং এরিয়া। তো এরিয়ার সাথে কিন্তু কাদের কাদের সম্পর্ক, লোডের সাথে আর বেয়ারিং ক্যাপাসিটির সাথে, ডাউনওয়ার্ড প্রেসার আপওয়ার্ড প্রেসার, এই দুইটার সাথে সম্পর্ক। আর যা কিছু আছে সবগুলোর সাথে সম্পর্ক হচ্ছে যে কি অন্য কিছু, যেমন ডি হচ্ছে যে মেইন একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা দেখতে পাচ্ছি, ডেপথ, ফুটিং এর ডেপথটা, এর সাথে পাঞ্চিং শেয়ার জড়িত, এর সাথে বিম শেয়ার জড়িত, এইগুলো পাস করলে আপনাদের মানে ডির সাথে সম্পর্কিত। সুতরাং এরিয়াটা আপনি বুঝে গেছেন। এখন একটা এরিয়া যদি ওই এরিয়াটা কলামের এরিয়া যদি আমরা আরেকটা এরিয়াকে ডিস্টার্ব করে, আরেকটা এরিয়াকে যদি ডিস্টার্ব করে, তাহলে দুজনে মিলে কম্বাইন্ডে চলে যেতে হবে, দুজনে মিলে কম্বাইন্ডে চলে যেতে হবে। আর এই কম্বাইন্ডেও যদি না মিলে, ওরা কম্বাইন, এরা কম্বাইন, তাও একজনের গায়ের উপর আরেকজন, তাহলে কি হবে? চারজনকে ভাই তোমরা আসো, তোমরা ঝগড়া করিও না, আসো আমরা সবাই মিলে ম্যাট হয়ে যাই। আপনি ফাউন্ডেশন গুলো চুজ করবেন কিভাবে এখন বুঝতে পারতেছেন? আপনি এই ফাউন্ডেশন দিয়ে যে 20 ফিট বা 30 ফিটের এরিয়া দিয়ে পুরো জায়গায় তো একটা কলামের যদি নিতে হয় তাহলে তো হবে। আপনাকে এটা ডিপ ফাউন্ডেশন চিন্তা করতে হবে, পাইল ফাউন্ডেশন চিন্তা করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার এখন বিষয়টা? ইজি। আর আর কোনো ইস্যু আছে কিনা বলেন আপনারা, বিশেষ করে এইটা আজকে আমাদের হচ্ছে শ্যালো ফাউন্ডেশন এরিয়া। এটা দিয়ে কম্বাইন্ড করা যাবে তাহলে হ্যাঁ, এটা দিয়ে সব করা যাবে। আপনি এটা দিয়ে যে স্ট্র্যাপ ফুটিং কম্বাইন্ড, আমরা কম্বাইন্ড কালকে দেখবো। আমরা প্রথমে একটা ম্যানুয়াল দেখবো, প্লাস হচ্ছে এসডিপটা দেখবো। আপনারা দুইটাই করে দেখবেন, আপনারা এসডিপ দিয়েও করে দেখবেন, ম্যানুয়াল আমার ওই এক্সেল জ্যাম সুইটের বইয়ের পাতাটাও করে দেখবেন, কি মিল পাচ্ছেন। তাহলে ম্যানুয়াল ভার্সেস এসডিপ, যাতে আপনার কনফিউশন দূর হয়ে যায়। একটা দুটো করেন, যদি দেখে মিলে যাচ্ছে তাহলে এসডিপ দিয়ে করে ফেলেন সব। প্রথমে একটা ম্যানুয়াল আর একটা ইয়া করে এসডিপ দেওয়া মিলে যাবে, তাহলে এসডিপ দিয়ে করে ফেলবেন, তাহলে টাইম সেভ হবে। আপনার টাইম একটা ফ্যাক্টর, যে আপনার টাইম সেভ হয়ে গেল, তাই না? আর স্টেপ ফুটিংটা হচ্ছে জাস্ট এটা হচ্ছে যে ওই ইয়ার সাথে ওই একটা বিম কানেক্ট করে দেওয়া। অনেক সময় আমরা বিম কানেক্ট করে দিই, কম্বাইন না করে বিম কানেক্ট করেও করা যায়। ফুটিং এর উপরে, ফুটিং এর নিচে, মানে ফুটিং স্ট্যাপ ফুটিংটা হচ্ছে এই জায়গায়, এই যে আপনার এই কলাম, এই ফাউন্ডেশন, এই কলাম, এই ফাউন্ডেশন, ঠিক আছে? দুইটা ফাউন্ডেশনের সাথে এইখানে একটা বিম কানেক্ট করে দেয়, বিম কানেক্ট করে দেয় ওর সাথে, অথবা এই জায়গায় একটা বিম কানেক্ট করে দেয়। এই ক্ষেত্রে কিন্তু ফুটিং এরিয়া কিন্তু যার যারটা তার, ফুটিং এরিয়া কিন্তু যার যারটা তার কিন্তু থাকে। ব্যাপারটা বুঝছেন? কোনো স্পেসিফিক ডেপথ আছে কে? বিমটা? না, ডিজাইন করতে হবে, স্পেসিফিক ডেপথ না, বিমের ডিজাইন করতে হবে না, আপনাকে এই বিমটার ডিজাইন করতে হবে। এই এসডিবি আমি দেখাবো আলাদা করে, ওখানে বিমের ডিজাইনও আছে। আপনারা কে কে এটা নামাইছেন, কে কে কার কার পিসিতে এইটা আছে এসডি ফাউন্ডেশন? আপনার আছে? আর আপনার আছে? লাইসেন্সের সাথে ওইগুলো তো আছে। না, এটা একটু এই ফাউন্ডেশনটা একটু ডিস্টার্ব করবে, রিটেইনটা হয়তো ইয়া করবে না, তাহলে ইয়াটা হবে আর কি। আচ্ছা, আমাদের কিন্তু রিটেইনিং ওয়ালটা কিন্তু রয়ে গেছে, তাই না? রিটেইনিং ওয়ালটা আমরা পরে করবো, ফাউন্ডেশন ফাঁকে এক ফাঁকে আমরা, তাহলে ক্লিয়ার? ওকে, আপনাদের আর কোনো সমস্যা নেই? তাহলে আমরা রেকর্ডিং অফ করে দিই।